প্রিয় দর্শক, শুরু করছে আমাদের সাপ্তাহিক আয়োজন মুক্তমত। সাম্প্রতিক নানা আলোচিত যে ঘটনাগুলি, সেই ঘটনাগুলির প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অভিযান, বিশেষ করে আমরা চিত্রনায়িকা মৌ এবং তথাকথিত মডেল বিপাশা এবং যার একজন মডেলের যে বাসায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে নানা অভিযান হয়েছে, সেই অভিযানগুলো নিয়েই কিন্তু আমরা মূলত আজকে আলোচনা করবার চেষ্টা করব। এবং সে আলোচনায় আজকে আমাদের সাথে অতিথি হিসাবে স্টুডিওতে রয়েছেন সাবেক আইজিপি এবং অপরাধ বিশেষজ্ঞ জনাব AK-M শহীদুল হক। তিনি রয়েছেন আমাদের সাথে অতিথি হিসাবে, এবং একই সাথে অতিথি হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারপারসন খন্দকার ফারজানা রহমান রয়েছেন আমাদের সাথে। অন্যদিকে আজকে আমরা একটু যুক্ত করে নিচ্ছি ঢাকা বোট ক্লাবের পরিচালক ও উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির ইউ আহমেদ। আপনাকে প্রিয় দর্শক, আমরা পুরো আলোচনাটাই আসলে করবার চেষ্টা করব। সাম্প্রতিক যেসব ঘটনাগুলি ঘটছে, আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে সর্বশেষ যেটি ঘটেছে সেটি হচ্ছে চিত্রনায়িকা পরিমণির বাসায় যে ধরনের একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতার মধ্যে দিয়ে নানা রকম মাদক এবং নানা অনৈতিক কর্মকাণ্ডের যে কথাগুলো শুনে গেছে, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। কিন্তু কেন হচ্ছে এই ধরনের ঘটনা, কী কারণের জন্য বারবার আমরা এই ধরনের বিষয়ের মুখোমুখি হচ্ছে, তা নিয়ে আমরা ঘটনার নানা আদিপান্ত খুঁজবার চেষ্টা করব। এবং সে কারণে সর্বপ্রথমেই আমি অপরাধ বিশেষজ্ঞ সাবেক আইজিপি জনাব AK-M শহীদুল হক আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আমরা যে আলোচনাটার আসলে সূত্রপাতটা আমরা বলেছি যে আমরা দেখেছি যে পরিমণির ঘটনাটা যেটি আমাদের নজরে এসেছে সেটি হচ্ছে বোট ক্লাবে গিয়ে তিনি পরে প্রেস কনফারেন্স করে বললেন যে তাকে এক ধরনের নির্যাতনের অভিযোগ উত্থাপন করলেন। সেই অভিযোগের কারণে জন্য আমরা দেখেছি বিশিষ্ট ব্যবসায়ীকেও তারা দেখেছি যে তাকে হাজতে যেতে হয়েছে, পরে তিনি মুক্ত হয়েছেন। কিন্তু তার পরপরই যখন আমরা এসে দেখতে পেলাম যে গণমাধ্যমগুলিতে আমরা দেখেছি যে পরিমণির যে বিভিন্ন সময় যে উচ্ছৃঙ্খল যে আচরণ, আমরা অন্য একটা ক্লাবে দেখেছি রাত ভর তিনি কী ধরনের ভাঙচুর করেছে সেগুলো দেখেছি। তো এই যে সর্বশেষ যে পরিস্থিতি, বিশেষ করে পরিমণির যে পরিস্থিতি, এই ধরনের কর্মকাণ্ড আমাদের সামাজিক অবক্ষয়, নৈতিক অবক্ষয় আপনি কীভাবে দেখছেন? দেখেন, একটা দেশে তো কিছু প্রচলিত আইন কানুন থাকে এবং সেই আইন প্রত্যেক নাগরিকে মেনে চলা কিন্তু প্রত্যেকটা নাগরিক বাধ্য। যদি এখানে কোনো ব্যত্যয় ঘটে, আইন কেউ যদি অমান্য করে, তাহলে সে আইনে আমলে আসবে। এখন পরিমণি প্রথম যে অভিযোগ করেছিল বোট ক্লাবের কিছু সদস্য কর্মকর্তার বিরুদ্ধে, তখন সে বাদী ছিল। তারপর থেকে কিন্তু গোটা জাতি অধিকাংশ লোক এটা সহমর্মিতা তাদের ছিল, সবারই। কিন্তু পুলিশ তাৎক্ষণিকভাবে কেন মামলা নেয় নেই, তাদেরকে অ্যারেস্ট করা নেই, সেই ধরনের কত প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয়েছে। তো পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে, মামলা নিচ্ছে, তদন্ত করছে। তো এই বাই দিস টাইম তদন্ত করতে গিয়ে বা বিভিন্ন সূত্র থেকে পুলিশ যখন জানতে পারলো, আইন শৃঙ্খলা বাহিনী যখন জানতে পারলো যে সেখানে একটা ফৌজদারি অপরাধ সংঘটিত হচ্ছে, মদের অনুমতি নিয়ে সেখানে বার তৈরি করা হয়েছে। একটা বাড়িতে তো একটা বাসায় তো বার তৈরি হয় না, এবং সেই বারে শুধু তার পরিবারের সদস্যই না, বাইরে থেকে লোক আসে, তারাও সেখানে মদ্যপান করে, এবং তারা ওখানে ডিজে পার্টি যেগুলি বলে ড্যান্স বা এই ধরনের করে। এই ধরনের তথ্য তখন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আসছে, পুলিশের কাছে আসছে, তখনই অভিযানের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সাধারণত তো পুলিশ বাড়িতে বাড়িতে সোর্স লাগিয়ে কোন বাড়িতে কি হয় না হয়, কারো প্রাইভেসি, কারো প্রাইভেট লাইফে ডিস্টার্ব করে না, কারো সিভিল রাইটে এটা করা ঠিক না। কিন্তু যখন কোনো অভিযোগ পাওয়া যায় বা কোনো গোয়েন্দা তথ্য পাওয়া যায়, তখন সেটাকে যাচাই বাছাই করে তারপর পুলিশ অভিযান করে থাকে। এক্ষেত্রে যখন পরিমাণে একটা মামলার বাদী, আবার দেখা গেল তার মধ্যে ওখানে যে অনৈতিক কাজকর্ম হচ্ছে, ওখানে মাদকাইনের অপরাধ হচ্ছে, তখন বাধ্য পুলিশ এখানে রেড দিচ্ছে। অনেক বড় বড় ঘটনার ফাঁকে কিন্তু ওই যে মাদকটাকে, বিশেষ করে লিকারটাকে সামনে নিয়ে আসা হয়, অনেকগুলি মদের বোতল সাজিয়ে রাখা হয়, কিন্তু দেখা যাচ্ছে যে এর চেয়ে বড় অপরাধ কিন্তু পিছনে রয়ে যাচ্ছে। তো এই মদের বোতলকে সাজিয়ে রাখাটা না, মদের বোতল তো সাজায় তো যার বাড়িতে পাওয়া গেছে পরিমাণ তারাই সাজায় রাখছে, এখানে তো আর আইন শৃঙ্খলা বাহিনী সাজায় রাখে নেই। তার এটা আমার মনে হয় তার শখ, সে এটা বার তৈরি করছে। এরকম বার অন্যান্য জায়গায় আছে কিনা জানি না, কেন পুলিশ তো ঘরে ঘরে গোয়েন্দা নিয়োগ করে না, এটা করা ঠিকও না। যখন অভিযোগ পায়, যখন তথ্য পায়, তখন এগুলি করে। এখন সে এই যে এটাই তো বড় কথা, সে এত মদের বোতল ওখানে রাখছে, বার তৈরি করছে, এটা কিন্তু মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ভায়োলেশন, বড় ভায়োলেশন। বাড়িতে কিন্তু বার দেয় না। প্রথমে যখন কান্নাকাটি করলেন, আমরা দেখেছি পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা খুব উৎফুল্ল হয়ে গেলেন এবং গ্রেপ্তার করার জন্য হানা দিলেন যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে। তখন কোনো চিন্তা ভাবনা করা হয়নি যে আসলে পরিমাণে যে অভিযোগ করছে, সেই অভিযোগের সত্যতা কতখানি হতে না? যখন সত্যতা, তখন তো আমি বুঝে বললাম গোটা জাতি পরিমাণের পক্ষে। অনেক নারীবাদী নেত্রী তারা আমাদেরকে তো একিউজ করছে, পুলিশ কেন তাদেরকে মামলা নিল না, অ্যারেস্ট করলো না, এতদিন তাকে কেন ওর ফেসবুকে যেতে হলো, তাকে সোশ্যাল মিডিয়ার কাছে যাওয়া লাগলো,
পুলিশের কাছে গেল না, এই ধরনের অনেক কথা বলা হয়েছে। এখন একটা নারী যখন বিধ্বস্ত অবস্থায় কমপ্লেন করে, তখন এটা যদি আবার পুলিশ যাচাই বাছাই করতে যায়, সময় নেয়, তাহলে কিন্তু সেটা আরও সমস্যা, মানে পাবলিক সেন্টিমেন্টের কারণে পাবলিক সেন্টিমেন্ট হবে। কাজে আমরা তদন্ত করি, মামলা নিয়ে তদন্ত করছে, তারপর সত্যতা বেরিয়ে আসবে এবং সেটাই বেরিয়ে আসছে। তদন্ত করা যায় না। জি, ফারজানা আপা আপনি রয়েছেন, আপনি আমাদের সাথে। তবে তার আগে যাকে নিয়ে বা যাদেরকে নিয়ে এই ঘটনা, আমরা তো পরিমণির পক্ষের আমরা দু একজনকে চেষ্টা করেছি কথা বলবার জন্য, আমরা তা কাউকে সংযুক্ত করতে পারিনি। আমরা একটু সংযুক্ত করেছি। আমরা আগেই জানিয়েছি আমাদের সাথে সংযুক্ত রয়েছেন ঢাকা বোট ক্লাবের পরিচালক এবং উত্তরা ক্লাবের 3 বারের সভাপতি নাসির ইউ আহমেদ রয়েছেন আমাদের সাথে। আমি একটু জানি, জনাব নাসির ইউ আহমেদ, নিশ্চয়ই সেই আপনার দুর্বিষহ সেই কথাগুলো আপনার মনে আছে এবং নিশ্চয়ই আপনি সেখানে বলবার চেষ্টা করেছেন। একটু ফারজানা আপা আপনার কাছে একটু আসি। সেটি হচ্ছে, শুনছিলেন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, সেই বিষয়টা শুনছিলেন এবং সেই অবস্থার প্রেক্ষাপটে আসলে আমরা জানবার চেষ্টা করছিলাম আসলে এই যে লিকার নিয়ে মনে হয় একটা হুলস্থুল চলছে। আসলে অনেক বড় বড় অপরাধ, অনেক বড় বড় কিছু রয়েছে। তো আমরা যেখানেই যাকেই গ্রেপ্তার করা হয় সেখানে দেখা যাচ্ছে যে মদের বোতল পাওয়া যাচ্ছে, আসলে আরও অনেক বড় বড় কিছু সেখানে রয়েছে। আপনি এই সম্প্রতি যে 2-3টি ঘটনা ঘটে গেলো, সেই ঘটনাগুলি কীভাবে দেখছেন? আপনারা যে আলোচনাটা প্রথমে করছিলেন যে পরিমণি, আমি ঠিক ওখান থেকে পরে আসছি। আমি একটু প্রথম থেকে যদি শুরু করি, যে আমরা বেশ কিছু হেলেনা জাহাঙ্গীরের ঘটনার পর থেকে কিন্তু আমরা এই ঘটনাগুলো দেখতে পাচ্ছি এবং পিয়াসা, মৌ, এদেরকে সো কল্ড মডেলদেরকে গ্রেফতার করা হলো এবং সেখানে বার, ডিজে পার্টি, বিভিন্ন ধরনের ভিডিও পাওয়া গেল যেগুলো আসলে আইনগতভাবে হওয়া উচিত না। আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ যে আইনটি আছে, সেই আইনের আন্ডারে তারা অভিযুক্ত। প্রথমত এই জায়গাটিতে কোনো, আমি মনে করি কোনো মানে দ্বিতীয় কোনো কথা নেই, চিন্তার কোনো অবকাশ নেই যে এই জিনিসটি ভুল। কিন্তু একই সাথে মনে করতে হবে, দেখুন তারা যেই জায়গায় থাকে, বাড়িধারা বা বনানীর মতো যেই জায়গায়, সেখানে তারা এত এত লাখ টাকা ভাড়া দিয়ে থাকছে এবং তাদের কোনো বৈধ ইনকামের কোনো সোর্স নাই। সুতরাং আমার মনে হয় এই জায়গাটিতে যদি আমরা চিন্তা করি, তাহলে তারা যেই কাজটি করছে সামাজিক দৃষ্টিভঙ্গির থেকে বা সামাজিক আমরা যদি আমাদের ভ্যালুসগুলো চিন্তা করি, সেই জায়গায় কিন্তু এটি একটি অপরাধ, যেটাকে আমরা অনেক সময় ডেভিয়েন্ট বিহেভিয়ার বলি, বিচ্যুত অপরাধ বলি। কিন্তু এটার সাথে সাথে আমাদের মনে রাখতে হবে, এই যে বিভিন্ন অ্যালকোহল, মাদক, এই বিষয়গুলো রয়েছে এখানে, মৌ বা পিয়াসা, তারা কিন্তু হয়তো একটা ভ্যান্ডার, অথবা তারা ক্যারিয়ার, অথবা তারা বিক্রি করছে, তারা এন্টারটেইন করছে, কিন্তু এর পিছনে কিন্তু একটা বড় অংশ গডফাদার রয়ে গেছে। আমরা রিসেন্টলি একটা মিডিয়ায় দেখলাম যে প্রায় 14,000 ব্যবসায়ী রয়েছে বাংলাদেশে এবং প্রায় 9 শতাধিক গডফাদার রয়েছে যারা এই অ্যালকোহল, মাদক বিভিন্নভাবে এরা এগুলোকে প্রমোট করছে। এই একটা জিনিস আমি আনতে চাই এবং একই সাথে আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী যেটা করছে, দিস ইজ দ্য পার্ট অফ দেয়ার রেগুলার অ্যাক্টিভিটিস। তারা এর আগেও করেছে, আমরা দেখেছি এর আগে একদম ঢালাওভাবে করাপশন যারা করছে, সেটা সরকার দলের যেই হোক না কেন, তাকেও অ্যারেস্ট করেছে, তাকেও আইনের আওতায় এনেছে। বড় বড় যারা কনসালটেন্ট, তাদেরকেও আনা হয়েছে। সুতরাং আমি মনে করি এটা পার্ট অফ দেয়ার অ্যাক্টিভিটিস। বাট এটাও আমাদের মনে রাখতে হবে যে যখন আসলে আমাদের দেশের কনটেক্সটে আমরা কোনো নারীকে কোনো একটি অপরাধের চরিত্র হিসেবে দেখি, সেখানে বাদী বা বিবাদী, হোয়াট এভার দ্য রোল ইজ, আমরা সবসময়ই দেখি তার রোলটাকে বড় করে দেখা হয়। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যদি কোনো অপরাধ হয়, সেটা অবশ্যই আইনের আন্ডারে ইনভেস্টিগেশন করা উচিত, বিচার বিভাগীয় তদন্ত দরকার। কিন্তু তার আগে যদি আমরা কোনো মিডিয়া ট্রায়ালের মাধ্যমে ডিসিশন নিয়ে নিই, তাহলে আমার মনে হয় ওই জায়গাটিতে আসলে আমাদের পৌঁছানো উচিত হবে না। কারণ প্রতিটা আইনেই একটি নিজস্ব গতিপথ রয়েছে, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং একই সাথে যে অ্যাভেলেবল সার্কামস্টেন্সিয়াল যে এভিডেন্সগুলো আছে, সেগুলোর উপরে ভিত্তি করে কিন্তু আসলে একটি ডিসিশন আসে বাই দ্য কোর্ট অথবা বাই দ্য ল এনফোর্সিং এজেন্সি। সুতরাং তার আগে আমরা যদি কোনো ঢালাওভাবে কোনো মন্তব্য করি, আমি মনে করি তার যে রাইট আছে। ঢালাওভাবে মন্তব্য কে করছে মনে করছে? মানে আমরা অনেক জায়গায় তো দেখছি যে যেমন আমরা শুনছি যে এরকম যে পরিমণি হয়তো ওই ঘটনাটার জন্যই তার যে এত 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 খারাপ জিনিস তার পিছনে রয়েছে, আমরা সেটা কখনো চিন্তা করিনি। সে একটি এলিগেশন করলো, এলিগেশনটা থেকে আমার কিন্তু মনে হচ্ছে অনেকেই আমরা মনে করছি যে সে যে মদ রাখছে এটা বড় হয়ে যাচ্ছে, জিনিসটা কিন্তু এরকম না। সে যখন কোনো একটি এলিগেশন করেছে, দ্যাট ইজ অলসো আন্ডার দ্য ইনভেস্টিগেশন, সেটাও ইনভেস্টিগেশন করা উচিত। এবং সে যে মদ রাখছে বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কোনো অপরাধ করছে,
সেটাও ইনভেস্টিগেশন করা উচিত। দুটো ভিন্ন জিনিস। আমি মনে করি যে একটিকে দিয়ে আরেকটিকে আসলে কোনোভাবে ঢাকার অবকাশ বা সুযোগটি নেই আমাদের। জি, শুনছিলাম। এবং তিনি যেটা বললেন আসলে সামনের দিকে যেটা নিয়ে আসে এবং এই যে মিডিয়া ট্রায়াল করতে গিয়ে বিশেষ করে নারীদেরকে স্পর্শকাতর, তাদেরকে নানাভাবে যে উপস্থাপন করা হয়, সেই জায়গাটার মধ্যে হয়তো আপার একটু খোলামেলা কথা বলতে হবে, কারাই উপস্থাপনটা করছেন। মিডিয়া তো আসলে তথ্য পায়, তথ্যের ভিত্তিতে আপনি ব্রিফিং করেন, আপনার ব্রিফিংয়ের ভিত্তিতেই হয়তো মিডিয়া। ছোট্ট করে একটু যোগ করতে চাই, যেমন অবশ্যই বিজ্ঞ আলোচক একমত হবেন কিনা যে ল এনফোর্সমেন্ট এজেন্সির একটি শব্দ ব্যবহার করা, কখন আমরা রক্ষিতা ডাকছি, কখন আমরা রাতের রানী ডাকছি, তো নিশ্চয়ই এই মানুষগুলোর চাহিদা সমাজে আছে বলেই একটি ক্লাস কিন্তু তৈরি হয়েছে। এবং যারা চাহিদাটা ডিমান্ড করছে, যাদের চাহিদা আছে, তাদেরকে কি আইনের আওতায় আনা উচিত না? মানে আমরা একটা সেক্টর, একটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থার কথা যদি চিন্তা করি, একটি জিনিসের ডিমান্ড আছে বলে কিন্তু তার সাপ্লাই আছে। আমাদের দেশের মাদকের ডিমান্ড আছে বলে মাদক আসছে, ইয়াবা আসছে। সো আমি দুটো বিষয়কে আসলে গুরুত্ব দিয়ে দেখতে চাই। সুতরাং যে রক্ষিতা বা রাতের রানী এই শব্দগুলো যাতে পরিহার করা হয় বা না বলা হয়। অবশ্যই আনটিল আমরা, উনি তো অবশ্যই জানেন যে আনটিল হিজ গিল্ট ইজ প্রুভড নো ওয়ান ইজ প্রিজিউমড টু বি অ্যান অ্যাকিউজড। তাকে আমি কখনোই গিল্টি বলতে পারি না যতক্ষণ না তার গিল্ট প্রমাণিত হচ্ছে, ততক্ষণ আমি তাকে কিন্তু ইনোসেন্ট বলছি, অভিযুক্ত বলছি, আসামি বলছি না। সো এই বিষয়গুলো আমার মনে হয় আমরা যদি আরেকটু প্র্যাকটিস করি, আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম অবশ্যই উপকৃত হবে বা আরও উত্তরোত্তর রিফর্মড হবে। জি, আমরা শুনবো জনাব শহীদুল হকের। আমি নাসিরুল মাহমুদকে আমাকে এখন শুনতে পাচ্ছেন কি? জি জি, আমি এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, জি, আমরা আসলে আলোচনা করছিলাম সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাগুলো এবং যে ঘটনার সূত্রপাতটা হয়েছে কিন্তু বিশেষ করে আপনার বিরুদ্ধে অভিযোগ নিয়েই কিন্তু ঘটনাটার সূত্রপাত হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে আমাদের সাবেক আইজিপি মহোদয় সেটি একই কথা বললেন যে ঘটনার মোড় ঘুরে গেল এবং সেই মোড়টা যিনি বাদী ছিলেন তিনিই কিন্তু এক ধরনের এখন অভিযুক্ত হয়ে যাচ্ছেন। তো সেই সময়কার ঘটনাগুলো আসলে আপনি টেলিভিশনের পর্দায় প্রথমবারের মতো এসছেন আপনার এই অনাকাঙ্ক্ষিত ঘটনা বা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটার পরে। আপনি কি একটু বিস্তারিত বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে, আসলে কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল সেদিন? আসলে ইতিমধ্যে তো আপনারা বিভিন্নভাবে জেনেছেন, তারপরও আমি আমার মুখ থেকে বলতে হচ্ছে যে আমাদের এই ক্লাবটা বেসিক্যালি এই বছরের ফেব্রুয়ারি মাসে ইনোগ্রেশন হয়েছে, চালু হয়েছে। আমাদের ওই ইনফ্রাস্ট্রাকচার লোকজন যে আমাদের অর্গানোগ্রামের আসলে অফিসার তখনও পুরোপুরি নিয়োগ হয় নাই। আর ঘটনা যেহেতু বাই দিস টাইম করোনা, তারপরে ঈদ ইত্যাদি মিলে আমাদের একটু গ্যাপ ছিল। আর ইউজুয়ালি আমাদের ক্লাবের টাইমিংটা কখনো 12টা, কখনো 1টা, তেমন কোনো ফিক্সড ছিল না। ওই দিন ইউজুয়ালি আমরা 12টা 12:30 মধ্যে বন্ধ করে দিই। ওই দিনেও একই রকম আমরা বেরোয় যাব, ঠিক এমন সময় ওই তুহিন সিদ্দিকী অমি, আমাদের ওই ক্লাবের মেম্বার, উত্তরা ক্লাবের মেম্বার, তো সে অলমোস্ট রেগুলার মেম্বার ওখানকার। তো সে আমাকে রিকোয়েস্ট করলো, আমার সাথে ভিআইপি গেস্ট আছে। আমি আসলে বুঝতে পারিনি, তো আমাকে একটু আপনি থাকলে আমার জন্য ভালো হয়। তো আমি একটু ওয়েট করলাম, তারপর সে ঢুকলো। বেসিক্যালি আমি দেখলাম যে তার সাথে 2টি মেয়ে এবং একটি ছেলে। স্পেশালি ছেলেটার ড্রেস কোডটা একেবারেই ক্লাবের জন্য মানানসই ছিল না, কারণ উনি ছিল হাফ প্যান্ট এবং হাতা কাটা গেঞ্জি পরা, যেটা ক্লাবের ড্রেস কোডে একদম যায় না। আমি প্রথম সেটাতে আপত্তি করি, আপত্তি করলে পর উনি আমাকে খুব অনুনয় বিনয় করে এক ধরনের অনুমতি নাই। তারপরে তারা অ্যাজ ইউজুয়াল টেবিলে বসে যায়, পিং করা শুরু করে। আমি টাইম দিই যে তারা 20 মিনিটের মধ্যে শেষ করতে হবে। তো ওরা 20 মিনিটের মধ্যে বোধ হয় আমার দেখা মতে প্রায় 1.25 বোতল, অর্থাৎ 1 লিটার হিসাবে 2 বোতলের ব্লু লেভেল মাত্র তিনজনে খুব তাড়াতাড়ি শেষ করে ফেললো। এই পর্বে ওই পরি রানী, যাকে আমি আগে চিনতাম না, উনি চেয়ার থেকে উঠে গিয়ে আমাদের যে শোরুম আছে বা র্যাক থেকে 3 লিটারের একটা ব্লু লেভেলের একটা সুন্দর বটল, যেটা শোকেসে রাখি আমরা, সেটা উনি নিয়ে আসছেন এবং উনি বললেন আমি নিয়ে যাই। তো এই পর্বে আমাদের বার ওয়েটাররা ওনাকে আপত্তি করলো। আপত্তি করা মাত্রই উনি তাদের সাথে খারাপ ব্যবহার শুরু করলো। একটা পর্যায়ে সে তাদেরকে গালিগালাজ, ফাইনালি সে প্লেট, গ্লাস, টেবিল যেগুলো ছিল সেগুলো তার ডানে বায়ে ছুঁড়ে মেরে ভাঙতে শুরু করলো। আমি কিন্তু কাছে থেকেই সব দেখতেছি। তখন রাত কয়টা বাজে? তখন রাত কয়টা বাজে জনাব নাসির? তখন রাত কয়টা বাজে? একটু থামাচ্ছি, রাত কয়টা বাজে তখন? ইট ইজ তখন 12:15 থেকে 12:30 মতো একটা ঘটনা। 12:15 থেকে 12:30 হবে, এরকম একটা টাইম হবে। জি। তো ওই ছেলেরা আমার কাছে আসলো, কারণ ওই মুহূর্তে আমাদের সেক্রেটারি, সিকিউরিটি অফিসার কেউই ছিল না, ইভেন বার ম্যানেজারও ছিল না।
আমি যেহেতু ক্লাবের আমার যেসব রেসপন্সিবিলিটি তার মধ্যে ডিসিপ্লিনও আমার একটা রেসপন্সিবিলিটি, তো আমাকে ওখানে যেতে হয়েছে। আমি তখন বিশেষ করে অমিকে আমি বুঝাই বললাম যে অমি, এটা তো ইউ ক্যানট ডু দিস, আর এটা তো নেওয়া যাবে না, আর এখানে টাইমিং তোমাদের শেষ, তোমাদের এখন চলে যেতে হবে। তখন ওই পরিমণি আমাকে খুব খারাপ ভাবে এবং খারাপ ল্যাঙ্গুয়েজে বকাবকি আজে বাজে চিৎকার করা শুরু করলো। একটা পর্যায়ে সে ওই গ্লাস ছুঁড়ে মারলো আমার মুখের দিকে লক্ষ্য করে। আমি নিজে সেভ করলাম অনেক কষ্ট। সেকেন্ড ওয়ান সে মারলো আবারও, আমার সেটা ঘাড়ে লেগেছে, আমি বেশ ব্যথাও পেয়েছি। যখন থার্ড ওয়ান সে আবারও মারতে গেল, তখন তাকে থামানোর চেষ্টা করছি। ওই মুহূর্তে পিছন থেকে ওই জিমি যে ছেলেটা ছিল তার সাথে আমাকে পিছন থেকে সজোরে ঘাড়ের উপরে একটা আঘাত করলো। এই পর্বে আমাদের ক্লাবের অন্য আরো 2-3 জন মেম্বার ছিল, তারপরে আমাদের স্টাফ, তারা আমাকে, যেহেতু আমি ক্লাবের কর্মকর্তা, আমাকে সেভ করলো। বাই দিস টাইমে আমাদের বাইরে যে সিকিউরিটি ফোর্স ছিল তাদেরকে ডাকলাম, তারা আসলো। আমি তাদেরকে নির্দেশ দিই, ওরা এদেরকে বের করে দাও, তাদের শেষ করে ওদের উঠায় দাও। এরপরে কিন্তু আমি চলে যাই, আমি এরপরে আর ছিলাম এই পর্যন্ত একটা পরে। আর এরপরে তারা বোধহয় আরো 30 মিনিটের উপরে ক্লাবে অবস্থান করছেন। এই সময় সে আমার জানা মতে পরে শুনলাম আর কি, সে বিভিন্ন জায়গায় ফোন করেছে, পরিরানী অনেক ফোন করেছে, হয়তো অনেককে ডাকার চেষ্টা করছে বা কিছু একটা বলার চেষ্টা করছে। একটা পর্যায়ে সে চলে গেছে। তো যাওয়ার সময় সে একটা অজ্ঞানের ভান করেছে। অজ্ঞানটা 2 রকম হতে পারে, একটা অভিনয় হতে পারে, আর একটা হতে পারে যে এত অতিরিক্ত মাত্রায় সে ড্রিঙ্ক করেছে, হয়তো সে তার শারীরিক অবস্থা ঠিক ছিল না। আর একটা হলো সে যখন ক্লাবে ঢুকে ওই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে শি অ্যান্ড দি কোম্পানি বা তার সাথে যারা ছিল, ওই জিমি এবং বনি নামে আরেকটা মেয়ে, এরা কেউই কিন্তু স্বাভাবিকভাবে ক্লাবে ঢুকে নেই। মানে একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে না, বডি ল্যাঙ্গুয়েজ ওয়াজ নট নর্মাল। তো সেটা আমরা লক্ষ্য করেছি। তারপরে যখন এরকম শরবতের মতো মানে হুইস্কি খেয়ে ফেললো প্রায় 30 প্যাকের উপরে, তো ইট ওয়াজ টু মাচ। তো ওই কারণে হয়তো বা তাদেরই হতে পারে। এলো ঘটনা। জি, তো এখানে দুটো জিজ্ঞাসা আছে, আমরা একটু বিরতিতে যাবার আগে ছোট্ট দুটো প্রশ্ন করে আপনার কাছে আমরা বিরতিতে যাব, নিশ্চয়ই এরপরে আবার আপনাকে আমরা যুক্ত করব। এখানে দুজন বিজ্ঞ আলোচক রয়েছে, নিশ্চয়ই বিশ্লেষণ আরও করবেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে পরিমণি এদেশের একজন প্রতিযশা চিত্রনায়িকা, তার অনেক ভক্ত রয়েছে এদেশের, তার ভুল ত্রুটি নিশ্চয়ই রয়েছে, সেটা আইন বিচার ব্যবস্থা সব কিছু করবে। কিন্তু এই যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পরে আপনারা পরের দিন বা তাৎক্ষণিকভাবে আপনারা কি জন্য আইনের আশ্রয় নেননি, বা আপনারা কেন সেখানে আইন প্রয়োগকারী সংস্থাকে বিষয়টা অবহিত করেননি? থ্যাংক ইউ, ভেরি গুড কোশ্চেন। কিরণ ভাই, আমার জানা মতে আপনিও কিন্তু বিভিন্ন ক্লাবের মেম্বার, জি, এবং বড় ক্লাবের মেম্বার আপনি। ক্লাবগুলোর কিন্তু নিজস্ব একটা আইন আছে, এবং আমাদের ক্লাবগুলোতে টুকিটাকি ঘটনা, এরকম ঘটনা একেবারে ঘটে না তা না। ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, উত্তরা ক্লাবে এরকম ইনসিডেন্ট ঘটে। তো যেটা আমাদের ক্লাবের নিয়ম, ইট ইজ মেম্বার্স ক্লাব। একটা মেম্বার যখন কোনো গেস্ট সাথে নিয়ে আসে, absolutely it is his or her responsibility to maintain him. Actually আমি তাকে কন্ট্রোল করতে পারছিল না। আপনি দেখবেন ভিডিও ফুটেজে আছে, আমি জানি না পেয়েছেন কিনা। আমি কিন্তু অমিকে গিয়ে মানে চার্জ করছিলাম যে অমি, দিস ইজ বিং টু মাচ, তুমি তোমার গেস্টকে কন্ট্রোল করো। আমাদের যে ঘটনা ঘটছে, আমরা কিন্তু ক্লাবের ডিসিপ্লিন অনুযায়ী বা নিয়ম অনুযায়ী আমাদের যে ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশন থাকে, পরের দিনই কিন্তু সেক্রেটারি সাহেবের চিঠির ভিত্তিতে আমাদের যারা উপস্থিত ছিল ওখানে, মেম্বার সহ স্টাফদের সকলের চিঠি নেওয়া হয়েছে যে কে কি দেখেছেন। ওইটার ভিত্তিতে কিন্তু ডিসিপ্লিন অ্যাকশনও নেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের 2 জন মেম্বারকে ওখান থেকে আপনার সাসপেন্ড করা হয়েছে, অমিসহ। তো এই যে ইন্টারনাল ডিসিশন এবং ইন্টারনাল ডিসিপ্লিন অ্যাকশন, ইট হ্যাজ বিন টেকেন। আমরা উত্তরা ক্লাব, গুলশান ক্লাব, ঢাকা ক্লাব, কখনো আমরা কিন্তু খুব বড়সড় দুর্ঘটনা না ঘটলে আমরা পুলিশের আশ্রয় বা পুলিশ আমরা ডাকি না। কারণ মেম্বারের রেসপন্সিবিলিটি থাকে, আমরা মেম্বারকে টার্মিনেট করতে পারি ক্লাব থেকে, আমরা মেম্বারকে টেম্পোরারি সাসপেন্ড করতে পারি, ওয়ার্নিং যেতে পারি,
এগুলা ক্লাবের সব ক্লাবেরই নিয়ম। আমরা কিন্তু বোট ক্লাব আপনাদের যে ইন্টারনাল যে শাস্তিযোগ্য যে বিষয়টা সেগুলি আপনারা করেছেন, মানে এই ধরনের সোশ্যাল ক্লাবে সরাসরি প্রথমত পুলিশের হস্তক্ষেপ চায় না বলে আপনি সেটা বলছেন। আমি নিজেও ক্লাবের মেম্বার, নিশ্চয়ই এটার যারা ক্লাবের মেম্বার তারা হয়তো আরও ভালো বলতে পারবেন, জানবেন নিশ্চয়ই। আমরা এই আলোচনা আপনার সাথে যুক্ত থাকবো। আমরা একটুখানি ছোট্ট করে এই কেম শহীদুল হক আপনার কাছে একটু শুনে নিতে চাই, এই ধরনের ঘটনাগুলো যে ঘটছে, এই ঘটনাগুলি ঘটার কারণের জন্য আমাদের সামাজিক যে একটা উচ্ছৃঙ্খলতা, এই যে মনে করেন এই চলচ্চিত্র জগতের, আমরা কিন্তু আমাদের মনে আছে যে মন মাঝে তোর বৈঠানের আমি আর বাইতে পারলাম না, সুজন সখী ছবি কত চমৎকার এখন দৃশ্যপটে ভেসে ওঠে, আমাদের রাজ্জাক, কবরী, ববিতা, শাবানা, কত চমৎকার ছবি। এই যে এই ধরনের এখনকার উঠতি যে নায়িকাদের যে কথা বলা হয়, তাদের এই কর্মকাণ্ডগুলোকে আপনি কীভাবে দেখছেন? দেখেন, চলচ্চিত্র শিল্পী বলেন, নাট্যশিল্পী বলেন, সঙ্গীত শিল্পী বলেন, এরা তো আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে, আমাদের বিনোদন দেয়, আমাদের মনের খোরাক, তাই না? কাজে এদের প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা সবসময় থাকে। এবং পুলিশ, আমরা বিভিন্ন পুলিশ বলেন, র্যাব বলেন, আমরা কিন্তু আমাদের বিভিন্ন অকেশনে তাদেরকে দাওয়াত দিই, তাদেরকে গেস্ট করি, তাদেরকে অ্যাম্বাসেডর করি, তাদের সাথে আমার ভালো সম্পর্ক। এখন একজন শিল্পী যদি তার শিল্পশৈলীর মাধ্যমে মানুষের মন জয় করে, তার অনেক ভক্ত সৃষ্টি হয়, কিন্তু সে শিল্পীর ভাবমূর্তি রক্ষার কিন্তু দায়িত্ব সে শিল্পী। আমাদের পুলিশের একজন সদস্য যদি বেআইনি কাজ করে, পুরো গোটা পুলিশ বাহিনীর বদনাম হয়। একটা শিল্পী যদি এরকম কাজ করে, তখন তার বদনামটা, ভাবমূর্তি কিন্তু সে শিল্প জগতে চলে যায়। এইটা তাকে বুঝতে হবে। কিন্তু এই ক্ষেত্রে পরিমণি ব্যতিক্রম, তার বয়স কিন্তু বেশি না, 22-23 বছরের একটা মেয়ে। এই কয়েক বছর, 4-5 বছরের মধ্যে সে 20-21টা সিনেমাও করে ফেলছে। তার যে ম্যাচুরিটি অফ আন্ডারস্ট্যান্ডিং অফ ম্যাচুরিটি যেটা, সেটা তার নাই, তার কোনো গার্ডিয়ানও নাই। এবং সে কিন্তু, আমি যতটুকু জানি, ওই চিত্র জগতে তার মুরব্বী কম। চিত্র জগতের বাহিরে ব্যবসায়ী, রাজনীতিবিদ, এদের দ্বারাই তারা গাইড হয়েছে। কিন্তু সে মিস গাইডেড হইয়া সে এই কাজ করতে করে। কিন্তু সবাই তো এই কাজ করে না। অন্যান্য যারা শিল্পী আছে তারা তো এই কাজ করে না, আপনি যে মডেল বলেন, ভাই বলেন। কিন্তু সে, আমার মনে হয় হয়তো ডিরেল হয়ে গেছিলো, অল্প বয়স ছিল, ম্যাচুরিটি আসে নাই। এখন সে একটা পটেনশিয়াল শিল্পী, এবং তাকে যদি গাইড করে শিল্পী সমিতি যারা আছে, পরিচালক বলেন, প্রযোজক বলেন, তাহলে সে হয়তো সংশোধন হয়ে আসবে। তারা এরকম একটা ধাক্কা খাইছে, ধাক্কা খাওয়া দরকার ছিল, যে সেভাবে একটু সীমালঙ্ঘন করে ফেলছে আর কি। সীমালঙ্ঘন করার কোনো শিল্পী কথায় ফেসবুকে চলে আসা, যাচ্ছে তাই বলা, যার বিরুদ্ধে কথা বলা, বা ক্লাবে গিয়ে ভাঙচুর করা, এই বিষয়গুলো নিশ্চয়ই এটা ধাক্কার কথা বলছিলেন আপনি, নিশ্চয়ই তার পরিমিতি বোধ নিশ্চয়ই তৈরি হবে, সেটা আমরা প্রত্যাশা করছি। ফারজানা, আপনার কাছে একটু আসতে চাই, নাসির ভাই আপনি একটু আমাদের সাথে থাকবেন। আমরা যেটি আপনি বলছিলেন যে এই যে নারীদেরকে খাটো করে দেখবার যে বিষয়টি, এবং অন্যদিকে আপনি দেখেন যে এটা মিডিয়া ট্রায়াল হয়ে যাচ্ছে, যে বিপাশা বা মৌ যাদের কথা বলা হচ্ছে, আমি কিন্তু কখনো দেখিনি বিপাশার কোনো মডেল আমার চোখে পড়েনি, বা মৌ কোথায় মডেল করেছে কিনা আমি সেটি কিন্তু কখনো জানি না। পিয়াসা যে সেই কারণে যে আমার দৃষ্টিতে আসেনি, আপনার দৃষ্টিতে আসছে কিনা জানি না। তো আমরা যখনই বলি যে মডেল গ্রেফতার হচ্ছে মাদক সহ, ইয়াবা সহ, এটা সহ, তখন কি আমাদের এই শিল্পের প্রতি না জেনে না বুঝে যখন আমরা ব্রিফিং করে দেই এবং সাংবাদিকরা আমরা সেটা প্রচার করে দিচ্ছি, তখন আমাদের এই যে চলচ্চিত্র, আমাদের নাটক, আমাদের মডেল, এগুলির প্রতি এক ধরনের অবজ্ঞা করা হয় কিনা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আমি মনে করি অনেকখানি, আমি তো এত বুঝি না আসলে এই শিল্পী মনা বা এই আপনার শোবিজ ওয়ার্ল্ডটা এত বুঝি না, কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমি যেটা বুঝি, যেটা আসলে উনি বলছিলেন, যে দেখুন প্রতিটি পেশারই কিন্তু কিছু দায়িত্বশীলতার জায়গা থাকে, যে আমি যেই পেশাটা বহন করছি, আমি যে পেশাটা ধারণ করছি, সেটা যাতে আমার অনুজ এবং অগ্রজ তারা যাতে এটা দেখে প্রমোটেড হয়, তারা যাতে এটা দেখে মানে খুশি হয় যে আমি যেটা বহন করছি সেটা সত্যি বা সেটা ঠিক। আপনি কবরী সারোয়ারের কথা বলছিলেন, কিংবা ববিতাদের ওনাদের সময়কার কথা বলছিলেন। আমি তো মনে করি আমাদের মৌসুমী, শাবনূর কিংবা উপবিশ্বাস, এরা তো কখনো ডিরেইলড হয়ে মদ কিংবা মাদককে তারা একটা সাবস্টিটিউট হিসেবে তাদের প্রফেশনাল ক্যারিয়ারে অ্যাড করেননি। সুতরাং সবাইকে আমরা একই পাল্লায় রাখতে চাই না, কিন্তু এক্ষেত্রে এটাও ঠিক যে আমাদের শিল্পী সমিতিরও কিন্তু একটা সুপারভিশনের জায়গা আছে। আপনি মডেলদের কথা বলছিলেন, মডেলদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা কিন্তু নেই, কিন্তু আমরা মডেল হিসেবে জানি কি, আমরা সাদিয়া ইসলাম মৌয়ের কথা মনে করি, আমরা নোবেলের কথা মনে করি। সো তাদের যে একটা প্রেজেন্টেশন, তাদের যে পার্সোনালিটি, তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে কথা বলার স্বচ্ছতা, সেই জায়গাগুলো কিন্তু আমি মনে করি আপনি মৌ, পিয়াসা যার কথা বলুন না কেন, তাদের কারোরই
থাকবে না, তার কারণ নেই। তাদেরকে মডেল হিসেবে কে আখ্যায়িত করছে? এটা আসলে আমি মনে করি যেটা প্রথমে ব্রিফিং এ আসলে মনে হয় এই কথাটা বলার পর থেকে এটা মিডিয়াতে আমরা ঢালাও ভাবে প্রচার করেছি, এবং এটার মাধ্যমে কিন্তু যারা আসলে এই মানে আমি বলবো যে যারা আমাদের রোল মডেল হিসেবে আছেন তাদের একটা ধরনের ইমেজ ক্রাইসিসের সুযোগ করে দিচ্ছে, কারণ তারা তো আসলে মডেল না। এবং একজন শিক্ষক না হয়েও যদি তিনি শিক্ষক হয়ে দাবি করেন, তখন অবশ্যই সেটা আমার যে ইমেজ ক্রাইসিস, আমার যে আইডেন্টিটি ক্রাইসিস, সেটা আসলে তৈরি করবে। সুতরাং আমি মনে করি এই জায়গায় মিডিয়াকে, ল এনফোর্সমেন্ট এজেন্সিকে আরেকটু সাবধানতা অবলম্বন করা উচিত। মিডিয়া তো আসলে যেটা হয় কি, ল এনফোর্সমেন্ট এজেন্সি বা যারা ব্রিফ করে, ব্রিফটাই কিন্তু প্রচার হয়। হ্যাঁ, এখানে যে রাতের রানী বা আপনি যে বলেন সেটি কিন্তু মিডিয়া বলেনি, যারা ব্রিফ করেছেন তারাই কিন্তু বলেছেন। এবং এই জন্য একটু যদি আমরা ভেবে চিনতে তার ব্যাকগ্রাউন্ডটা জেনে কথাটা বলি, তাহলে কিন্তু এই জিনিসটা মিস ইন্টারপ্রেট হয়ে আসলে মিডিয়াতে আসে না। নিশ্চয়ই আমার বিবি রাসেলের কথা মনে আছে, আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল, এবং তাদের প্রতি কিন্তু এক ধরনের আমরা অসম্মানবোধ তৈরি করে যদি আমরা যাকে তাকে মডেল বলে আমরা সেখানে মদ বা গাঁজা বা এগুলো নিয়ে যদি হাজির করি। তিনি মডেল হিসেবে নিজেকে দাবি করেছেন পিয়াসা কিংবা মৌ, কিন্তু তিনি মডেল কিনা সেটা কিন্তু প্রমাণিত না। সুতরাং দাবি করার একটা জায়গা আর প্রমাণিত বিষয় দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। আমি শুধুমাত্র মনে হয় ওই যে পিয়াসার একটা মনে হয় দেখেছি, জাস্ট 30 সেকেন্ডের একটা মাত্র আমি দেখেছি, আপনার অ্যাডভার্টাইজ দেখেছি। আমার মনে হলো সেটা করতে আসলে আলাদা কোনো পড়াশোনার দরকার নাই, গায়ের রং সুন্দর হলে এবং একটু চুল লাল করতে পারলে আমার মনে হয় মডেল হয়ে যাওয়া যায়। কিন্তু জিনিসটা তো এরকম না। আপনি মৌদেরকে দেখেন, নোবেলদেরকে দেখেন, তারা কিন্তু পড়াশোনা শেষ করে প্রফেশনে এসেছে, এবং একটা বড় সময় পরে অভিনয় শিল্পীরা কিন্তু অভিনয় শিল্পকে পেশা হিসেবে নিয়েছে। সুতরাং আপনি বুঝতে পারছেন অনেক কাঠখড় পড়িয়ে কিন্তু তারা আজকের এই একটা ইমেজ তৈরি করেছে। সুতরাং যাকে তাকে যদি আমরা মডেল এবং অভিনয় শিল্পী বলি, আমি মনে করি তাদের যে অবদান আমাদের ইন্ডাস্ট্রিতে সেটা আসলে প্রশ্নবিদ্ধ হয়। জি, আমি শহীদুল হক যদি আপনার কাছে একটু আসি, যেটি আমরা আলোচনা করছিলাম, এই যে আজকে কি কারণের জন্য আমরা তাদেরকে মডেল বলে দিচ্ছি, আপনি হয়তো একটু বলবার চেষ্টা করছিলেন মিডিয়া সেটি করছে, কিন্তু ব্রিফ করবার সময় আমরা সেখানে একটু সাবধানতা, সেটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারাই করুক না কেন একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন কিনা। বিশেষ করে আমরা যখন নাসির আহমেদ সাহেবকে যখন গ্রেফতার করা হয়, তার আগেও আমরা দেখেছি যে তার সম্পর্ক ঢালাওভাবে নানা রকম ব্রিফ করা হয়েছে, বলা হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি তিনি এখন আবার মুক্ত আছেন, হয়তো বা আইনের আশ্রয় তিনি নিচ্ছেন, সেটি হবে। কিন্তু এই যে ব্রিফ করবার ক্ষেত্রে যখন তখন একটা তকমা জুড়ে দেওয়াটা, সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখেন? এটা আমিও একমত। আমি আমাদের সম্মানিত আলোচক চেয়ারম্যান সাহেব একমত, কেন এই ব্রিফিংয়ের সময় একটু সতর্ক থাকা উচিত। যে তাকে একটা আখ্যা দিয়ে দিলাম রাতের রানী বা অন্য কিছু, এটা ঠিক না। এটা যাচাই বাছাই করে তারপর করা উচিত, তাই না? কিন্তু সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত সতর্ক থাকা উচিত, আমি যেটা মনে করি আর কি। আমি ব্যক্তিগতভাবে বলছি কাউকে যে তোমরা এইভাবে এইসব ওয়ার্ড ইউজ করো কেন। কার কথা বলছি না, আমি বলছি যে আমাদের আমি এগুলো তো ঠিক না, এটা হ্যাঁ আমি ফোনকে বলছিলাম, স্যার এটা ওইভাবে বলেন, কিন্তু আমরা বলে ফেলছি। আমি না এগুলো এইভাবে ইউজ করো না, এটা তো এটা ব্যক্তিত্ব আছে, তো আগে তো যাচাই বাছাই করো, একটা মামলা নিয়েছো, যখন দেখুক তখন কী বেরিয়ে আসে, তারপরে আগে থেকেই তুমি এটা বলে ফেলবে, এটা তো ঠিক না, এটা আমি বলছি। তাই আমার মনে হয় সেটা তারা ভবিষ্যতে অ্যালার্ট হবে। এইভাবে একটা কমিউনিটিকে ব্লেম দেওয়া, একটা কমিউনিটিকে আন্ডারমাইন করা, এটা ঠিক না আমি মনে করি আর কি। জি, নিশ্চয়ই আমরা আলোচনা আবার আসবো। আমি একটু নাসির আহমেদ আপনার কাছে একটু আসি। আসলে আপনি তো এখন বোধহয় জামিনে আছেন, কি আপনি এই ধরনের নিশ্চয় জামিনে আছেন আপনি, না? জি, আচ্ছা, তো আপনি আসলে আপনার সেই সময়কার একটু অনুভূতির কথা বলবেন কি না, যাতে মনে করেন আমরা জানি না আইনের কাছে কে দোষী সাব্যস্ত হবে কি হবে না, কিন্তু এই ধরনের দুর্ভাগ্যজনক কোনো ঘটনা যাতে না ঘটে সেটি তো নিশ্চয়ই আমরা প্রত্যাশা করি, যারা আমরা ক্লাবের মেম্বার বা ক্লাবে যাই, ক্লাবে আসি। সেই অবস্থার প্রেক্ষাপটে আপনি আসলে আপনার অভিজ্ঞতাটাকে আপনি কীভাবে দেখছেন? আমার অভিজ্ঞতা তো আমাদের সাবেক আইজিপি সাহেব বলে ফেললেন, উনি নিজেও স্বীকার করলেন যে একজন লোকের যে কোনো কারণেই পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী যে কেউকে অ্যারেস্ট করতে পারে, কিন্তু অ্যারেস্ট করার পরে তার তদন্ত ছাড়াই একটা লোককে যা খুশি বলে দেওয়া, তার ব্যক্তি জীবন সম্পর্কে, সমাজ জীবন সম্পর্কে যা খুশি বলে ফেলা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি এখানে খুব ব্যথিত হয়েছি, এবং এই যতদিন আমি ভিতরে ছিলাম আমি মানসিকভাবে খুব বিপর্যস্ত ছিলাম, কারণ
আমাকে যেখান থেকে ধরা হয়েছে বেসিক্যালি ওটা আমার বাসা না, আমি সকালে ওখানে নাস্তা করতে গিয়েছিলাম। হঠাৎ করেই দেখলাম যে অনেক মিডিয়া ক্যামেরা এবং হঠাৎ করেই সিভিল ড্রেসে বাসার মধ্যে অনেক লোক ঢুকে গেল। এরপরে কি কি হয়েছে সবই আপনারা জানেন, কিন্তু যে কথা এবং বিবৃতিগুলো দেওয়া হয়েছে, যদি আজকে আমি নির্দোষ প্রমাণিত হই, এটা কি আমাকে ফেরত দেওয়া যাবে? আর এটা কি পুলিশের একটা পদস্থ কর্মকর্তা প্রফেশনালিজমের মধ্যে পড়ে? এটা কি হওয়া উচিত? কারণ আজকে আপনি 10 জন আসামিকে ধরতেই পারেন, কিন্তু বিচারের তো একটা বিষয় আছে। বিচারের মাধ্যমে এটা প্রমাণ হবে যে কে দোষী কে দোষী না। দোষী হওয়ার আগেই যদি আমাকে সমাজের কাছে মিডিয়া ডেকে এবং অনেক মিডিয়ার ক্যামেরা ডেকে তাদের সামনে নিজেকে হাইলাইট করার জন্য অনেক কিছু বলে ফেললাম, আরেকজনকে শেষ করে দিলাম, এটা তো আসলে সভ্য দেশে কারোর জন্য কাম্য না, কারোর জন্য এটা কাম্য না। এটা ভবিষ্যতে যাতে না হয়, আমি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, এখানে সাবেক আইজিপি সাহেব আছেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের আপা আছেন, আপনাদের সবার মাধ্যমে আমি বিনীত অনুরোধ করব, আমার ব্যক্তি জীবনের এই অভিজ্ঞতা থেকে ভবিষ্যতে কারোর জন্য সম্মানহানি এরকম না হয়, সত্য কথা না জেনেই যদি এরকম কিছু হয়। একটা কথা আমি কিরণ ভাই বলতে চাই আপনাদের উদ্দেশ্যে। আপনি প্রশ্ন করেছিলেন আমরা কেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাই নাই, তো ওখানে কিন্তু আরেকটা আমার অ্যান্সার ছিল, সেটা হলো আমাদের দৃষ্টিতে কিন্তু তেমন কোনো ঘটনা ঘটে নাই। সে যা করেছে সে করেছে, এবং তার বিচারটা কে পাবে? ওই মেম্বার যিনি তার গেস্ট হিসাবে তাদেরকে নিয়ে আসছে, তার বিচার অলরেডি হয়েছে। এখন আমরা যদি ওইরকম বড় সড়ো কিছু হতো, নিশ্চয়ই আমরা পুলিশ ডাকতাম বা আরো কিছু করতাম, আমরা কিন্তু এটাকে গুরুত্ব দেই নাই, আমরা ওই মেম্বারকে এই করেছি। এখন আমার বিষয় হলো যে আমরা যদি সত্যি সত্যি মনে করতাম, তাহলে আমরা বোট ক্লাবের পক্ষ থেকে থানায় জিডি মামলা ওয়াটিবার যেটা নিয়ম আছে আমরা সেভাবে করতে পারি। কিন্তু দেখেন, উনি ঘটনা হলো 8ই জুন রাতে, 8ই জুন দিবাগত রাতে, অর্থাৎ 13 তারিখ, মানে 12টার আচ্ছা 8 তারিখে আমি ধরবো, এখানে সরি 8 তারিখে ঘটনা, 13 তারিখে রাতে 10টার দিকে উনি সম্মেলন করতেন। আর তার আগে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটা মর্মস্পর্শী চিঠি লিখলেন। আমার বক্তব্য হলো যে উনি কেন কোনো থানায় মামলা করতে যাননি। হ্যাঁ, উনি প্রথম রাতে বনানী থানায় গিয়েছিলেন, বনানী থানা কর্তৃপক্ষ উনি অ্যাবনর্মাল বলে ওনাকে ইভার কেটে পাঠিয়েছিল যে আপনি ওয়াশ করে আসেন। উনি ইভার কেটে না ঢুকে বাসে চলে গেছেন। পরবর্তী 4 দিন উনি ঘাপটি মারে ছিলেন কেন? কোনো থানায় কেন যাননি? আর একটা সাধারণ মানুষও যেখানে মামলা করার অধিকার রাখে, উনি তো বাংলাদেশের নারী, আবার উনি একজন শিল্পী, তো নারী এবং শিল্পী উনি গেলে আমার বিশ্বাস না, সেখানে আপনারা কোনোভাবে ক্ষমতার দাপট দেখিয়েছেন কিনা, যে আপনাদের ক্ষমতার প্রভাবের কারণের জন্য তিনি তার মামলা করতে গিয়ে সেখানে মামলা করতে পারেনি, তিনি বিচার পাননি, 3-4 দিন তিনি অপেক্ষা করেছেন। এর প্রেক্ষিতে তিনি তখন তার ফেসবুক লাইভের মাধ্যমে তিনি সাংবাদিকদের ডেকে তিনি কিন্তু এই বিচারের জন্য তিনি দাবি করেছেন। এটি কি হতে পারে না? এটা তো খুব সহজে প্রমাণ করা সম্ভব। উনি তো কোনো থানায় যান নাই, উনি তো পরবর্তী 4 দিন তো সংশ্লিষ্ট থানা সাভার, সেখানে যান নাই তো ভালো। ওই বনানী থানায় তো সেকেন্ড টাইম যান নাই। বনানী থানা ডিউটি অফিসার বলেছিল যে আপনি ওয়াশ করে আসুন। মামলাটি নেয়নি, কারণ এটা আমার যতটুকু মনে পড়ছে বনানী থানা মামলাটা নেয়নি, কারণ এটা বনানী থানার জুরিসডিকশনে মামলা ছিল না। এটা মনে হয় আপনার উনি লিখিত কিছু দেয় নাই, উনি 3 জন লোক নিয়ে গেছে, ভার্বালি বলছে, কিন্তু তখন তার সে ড্রাঙ্কার ছিল, তো মানে অস্বাভাবিক ছিল। পুলিশ তাকে নিয়ে ওই অ্যাপোলো হাসপাতালে দিয়ে আসছে না, কিন্তু এটা কি বনানী থানার মামলা ছিল? না, মামলা না নিলেও অভিযোগ নিতে পারে, অভিযোগ নিয়ে সাভার পাঠাবে, রিফিউজ করতে পারে না। তো সে ওই অ্যাপোলো হাসপাতালে গেছে। এর পরের দিন তো উচিত ছিল যাওয়া, পরের দিন থেকে আর যায়নি সে। জি, নাসির সাহেব বলছিলেন আপনি। সজল ভাই, আপনি যেটা বললেন বাস্তবে কিন্তু তাই হয়েছে। বাস্তবে ওনার বাসা থেকে মামলা নিয়ে এটা তারপরে সাভার থানায় পাঠানো হয়েছে, উনি কিন্তু নিজে যান নাই। তাহলে আপনি কিরণ ভাই যে প্রশ্নটা করছেন, এখানে প্রভাবের তো প্রশ্নই ওঠে না, উনি তো জানি না, উনি কেন যান নাই সেখানে তো প্রশ্ন না। মানে আপনার যে ব্যাকগ্রাউন্ড বা আপনার যে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, অথবা আপনি সামাজিকভাবে একটা ক্ষমতার ভিতরে আছেন, সেই ভয়ে কি এরকম হতে পারে যে সে যান নাই, যে আপনি হয়তো তাকে উল্টো ভয় দেখাবেন, তার জীবন নাশের চেষ্টা করবেন, এরকম ধর এই ভয়ও তো সে যেতে নাও পারে। সে তো সে বলবে, সে তো এরকম বলেনি কিছু। এটা হওয়ার কোনো কারণ নাই। আপনি নিশ্চয়ই শুনেছেন তার যে প্রথম দিনের সম্মেলন,
সেখানে কিন্তু উনি বলেছেন যে ওনাকে আমি চিনতাম না বা ওনাকে আমি চিনি না। এমনকি সাংবাদিকদেরকে আমার নাম বলতে না সময় লাগছে যে আমার নামটা কি, অথবা আমাকে চিনতেন না। পরবর্তীতে আমার সম্পর্কে যখন আমি নিজেও কিন্তু তাকে চিনতাম না। আমি নিজেও পরিমণি নামে যে একটা নায়িকা আছে বাংলাদেশে, এটা জানার মতো কোনো, সে তো আমরা ক্লাবের মেম্বার না, আমরা আপনার কেন ক্লাবের মেম্বার না, তাহলে তাকে আমরা ঢুকতে দিয়েছিলেন কেন? অন্য আরেকজনের সাথে আসতে এই তো ঠিক করেন নেই। ক্লাবের মেম্বার তার রাত 12টার পরে, আমি তো ক্লাব তো 11টায় বন্ধ হয়ে যাওয়ার কথা, 12টার পরে খোলা রাখছেন, এবং সে আপনাদের ক্লাবের মেম্বার না, তাকে আমরা এন্ট্রি দিলেন। প্রথমেই আমি আপনাকে প্রথমে বলেছি যে আমাদের এটা পরীক্ষামূলক ক্লাব চলতেছিল ফেব্রুয়ারি থেকে। টাইমিংটা আমাদের তখনও অতটা ফিক্সড আপ হয় না, 12টা 1টার দিকেই বন্ধ হতো, 12টা 1টার দিকেই বন্ধ হতো। তো ওরা মানে 12:30টার মধ্যে বের হয়ে যাওয়ার কথা ছিল, ঘটনাচক্রে একটু দেরি হয়ে গেছে এইটা। তো সে অবস্থার প্রেক্ষাপটে এখন আপনার কি পরিকল্পনা আছে? আপনি যদি বলছেন যে আপনি যদি নির্দোষ হন, আপনার সেই সময়গুলি বা সেই সম্মানটা ফিরে দিতে পারবে কিনা, তো আপনি কি পরিমণি যে ঘটনা ঘটিয়েছে তাকে নিয়ে আপনার কি কোনো মামলা বা কোনো অভিযোগ করবার কোনো রকম কোনো চিন্তা ভাবনা আছে কিনা? জি, অবশ্যই আছে। যেহেতু সে আমাদের যথেষ্ট মিথ্যাচার করেছে এবং মিথ্যা মামলা করেছে, আমি একজন সামাজিক লোক হিসাবে আমার যে সম্মানহানি হয়েছে, আমি সেটার জন্য বা বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী যেটা করা দরকার আমি সেটা অবশ্যই করব। তো যেহেতু এখন জামিনে আছি, হয়তো আমি এটা অপেক্ষা করছি যে সময় হলেই আমি। জি, আমরা এই পর্বে শেষ করতে চাই যেটি আলোচনা করলেন, যেটি বললেন আসলে ওই যে না, আমি একটা কথা বলতে চাই যে উনি যেটা বললেন যে মামলা হইলে যে অ্যারেস্ট করা, আমি যেটা মনে করি যদি জাস্টিস আপনি এনশিওর করতে চান, মামলা হলে তদন্ত করে যদি প্রাইমারি ফেসি চার্জ প্রমাণ না হয় কাউকে অ্যারেস্ট করা ঠিক না। আপনার মনে আছে কি না, আমি পুলিশ কমিশনার যখন ছিলাম তখন ওই যে ভোলার এমপি শাওন, জি জি, তার একজন ভক্ত, তার কর্মী পার্লামেন্ট ভবনে তার অফিসের সামনে গুলি মারা গেল। এখন মিডিয়া এইভাবে ধরছে যে তাকে একেবারে সেই মেরে ফেলছে, মিডিয়া একেবারে জ্বালায় খেতে পারে। তো আমি বললাম দেখেন, আমি তদন্ত করিয়া আমরা ভালোভাবে তদন্ত করছি, এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো সাক্ষীপ্রমাণ পাই নাই। কাজে একটা মার্ডার কেস আমি কোনো নিরীহ লোককে অ্যারেস্ট করবো না। আমি শাওনকে চিনিও না, জীবনে তার সাথে কথা হয় নাই, কিন্তু আমি আমাকে জাস্টিস দিব। আমি কিন্তু করিনি তাকে অ্যারেস্ট। আমাকে উদ্যত কর্তৃপক্ষ থেকেও চাপ দিল যে মিডিয়া এভাবে বলতেছে, এত রকমের পাবলিক সেটিভ রয়েছে, তাই তুমি অ্যারেস্ট করো না কেন? আমি কোনো অ্যারেস্ট করবো কেন? একটা মারা গেছে, আমি একটা লোকের কোনো এটা তো কমন সেন্সের ব্যাপার। তার কর্মী তার অফিসের সামনে, তার গাড়িতে, তার অস্ত্র মারে কেউ, কমন সেন্স বলে মরেনি। ওটা পরবর্তী আমাদের দেশে অ্যাক্সিডেন্টাল হয়েছে আর কি। ড্রাইভার ওনার রিভলভার রেখে গেছিলো, ওই ড্রাইভার না আসার কথা ছিল, ওই ছেলে না আসার কথা ছিল, ড্রাইভার টানাটানি করছে, লোড ছিল বেরিয়ে গেছে। এটা হলো আসল ঘটনা। কিন্তু মিডিয়া এইভাবে বলে, ওই আমাদের নাসির সাহেব কিন্তু মিডিয়ার ট্রায়ালই হয়েছে। মিডিয়া এইভাবে প্রেশার মানে সেন্সেশন ক্রিয়েট করে মানুষের, তখন বাধ্য হয়ে আইন শৃঙ্খলা বাহিনী মিডিয়া দ্বারা খুব চাপ বোধ করে। হ্যাঁ, মিডিয়ার চাপে, আইন শৃঙ্খলা বাহিনী এগুলো মিডিয়ার চাপে করে, একটা জনমত সৃষ্টি করে ফেলে না। কিন্তু যেটি নাসির আহমেদ সাহেব বললেন যে ওনাকে যখন ধরা হয় তখন একজন ব্যক্তি এসে যে নানাভাবে তার সম্পর্কে ব্রিফিং করলো, সেটা কে করলো আমি জানি না। ওনার সম্বন্ধে আমি জেনারেল কথা বললাম, আমি স্পেসিফিক ওনার কথা বললাম না, আমি তো একটা উদাহরণ দিয়ে বললাম। কিন্তু আমি যেহেতু পুলিশ কমিশনার হিসেবে শক্ত ছিলাম যে না, আমি কোনো কারোর বিরুদ্ধে কোনো সাক্ষী প্রমাণ না থাকলে, এভিডেন্স না বলে আমি অ্যারেস্ট করবো না। তাহলে এরকম শক্ত অবস্থান নিয়ে আমার অনেক কথাবার্তা হয়েছে, লেখালেখি করছে, অনেক কিছু হয়েছে, কিন্তু আই ডেন্ট কেয়ার এনিবডি। আমি বলছি আমি ছিলাম আর কি, মানে যেটা জাস্টিফাই সেটাই করবে। হ্যাঁ, সেটাই করছি। কিন্তু এরকম তো সবাই স্ট্যান্ড নেয় না, নিতে চায় না। জনমত সৃষ্টি হয়ে গেলে মিডিয়ার চাপে কিন্তু গ্রেপ্তার হয়ে যাচ্ছে, যেটি বুঝতে পারলাম। আমি আসলে পুরোপুরি এটার সাথে একমত না, কারণ মিডিয়া তো ওয়ান অফ দ্য রিয়েলিটিস, এটা মানতেই হবে। মিডিয়া এখন আমাদের লাইফের একটা ওতপ্রোত অংশ। আমাদের প্রথম ঘুম থেকে উঠে আমরা ফেসবুকে ঢুকে, সোশ্যাল মিডিয়াতে ঢুকে, এটা আমাদের মানতেই হবে। কিন্তু একই সাথে কিন্তু বাংলাদেশের যে নিজস্ব আইন আছে, সেই আইন কিন্তু নিজস্ব গতিতেই চলবে। আমি যতটুকু জানি, আমি ভুল হতে পারি, যখন কোনো জিডি হয় সেটাও কিন্তু আপনার ইনভেস্টিগেশন হয়, একটা মামলাও যখন হয় সেটাও ইনভেস্টিগেশন হয়। আমার ধারণা ইনভেস্টিগেশনে প্রাইমা ফেসিভাবে যদি পুলিশ কোনো সম্পৃক্ততা পায়, সেটা দূরবর্তী হোক নিকটবর্তী সম্পৃক্ততা যেটাই হোক না কেন, সেটার বেসিসে হয়তো সে অ্যারেস্ট করেছে। আমি এই জায়গাটা এখনও ক্লিয়ার না যে পরিমণির শারীরিক কোনো প্রমাণ কি পাওয়া গেছে কিনা রেপের বা ধর্ষণের চেষ্টার, সেই জায়গাটাতে আমি এখনও ক্লিয়ার না। এবং একই সাথে তো দেখছি যে এখন
সেই গোলাম সাকলায়েনের সাথে তার একটা ভালো আতাত তৈরি হয়েছে। সুতরাং সেটাও হতে পারে যে ওটার কারণেও হয়তো অ্যারেস্ট করার জন্য একটা প্রেশার ছিল, যেহেতু ইনভেস্টিগেশন অফিসারের সাথে তার খুব ভালো সম্পর্ক, একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক পরে হয়েছে, কিন্তু আচ্ছা অ্যারেস্টের পরে হয়েছে। তো সেখানেও কিন্তু আপনার এই মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত হওয়ার একটা জায়গা, একটা জায়গায় কিন্তু এখনো স্পষ্ট হয়নি, যেটি আমি জানি না নাসির আহমেদ সাহেব, আপনি ভাই নাসির ভাই আপনি বলতে পারেন যে তার প্রতি যে নিপীড়নের কথা বলা হয়েছে সেটি কি কোথাও তিনি কোনো ফরেনসিক রিপোর্ট বা কোনো কিছু হয়েছে কিনা আপনার জানা আছে কিনা? উনি বলতে পারবেন না, মানে আপনাকে সেই ধরনের কোনো এটা আই বলতে পারবে না। উনি তো আদালতে, ওনার উকিলরাও তো, আমার উকিলরা তো জেরা করেছে, সেখানে এই প্রশ্ন উঠেছে, উনি এরকম কিছু দেখাতে পারেন নাই এবং মানে কোনো প্রমাণ উনি দেখাতে পারেন। সুতরাং আপনি মনে করছেন যে আসলে এই ধরনের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিকটিম আপনি হয়েছেন? এটা তো সম্পূর্ণভাবে একটা পরিকল্পিত, আমি মনে করি পরিকল্পিত, যে এটা শুধু যে আমাকে ভিকটিম করা বা আমাকে এই করার জন্য, এটা আমার মনে হয় না। আমার মনে হয় অন্য কোনো উদ্দেশ্যের পিছনে ছিল, অথবা বোট ক্লাবের ইমেজকে ড্যামেজ করার জন্য হোক বা অন্য কোনো যে কোনো কারণে হোক। আমি এত ইম্পর্টেন্ট ব্যক্তি না মিডিয়ার কাছে বা ওনার কাছে যে এইরকম ঘটা করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এইভাবে স্পর্শকাতর চিঠি লেখা এবং পরবর্তীতে সম্মেলন করা, এতগুলো ক্যামেরা নিয়ে। এটার পিছনে একটা পরিকল্পিত এবং কোনো বিশেষ ব্যক্তির হাত ছিল। আর একটা জায়গায় আমি একটু কথা বলতে চাই, ওই যার কথা বললেন যে সম্পর্কটা পরে হয়েছে, সম্পর্কটা পরে হয়েছে না আগে হয়েছে? আমি তো মনে করি আগে হয়েছে। ভিডিওটা পরে, ওই দিন যেদিনকে আমাকে অ্যারেস্ট করা হয়, ওনার ভূমিকাটা কিন্তু খুব বেশি অ্যাক্টিভ ছিল, এবং আমার জানা মতে ওনার কিন্তু এই অপারেশনে আসার কথা না, কিন্তু উনি কিন্তু খুব অ্যাক্টিভ ছিলেন। তো আমার বোঝা মতে সম্পর্কটা আসলে ওনাদের আগেই, এটা আমার এই ঘটনার পরে না। জি, আসলে এখন এই সমস্ত ক্ষেত্রে কিন্তু যারা ফিল্ডে যায়, অ্যাকশনে যায়, তারা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া যায় না, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সেন্টিমেন্টটা কিন্তু তাদের যে অ্যাকশন হয় তার মধ্যে রিফ্লেকশন হয়। নাহলে এই সেন্সিটিভ ব্যাপারে এই একজন ডিসি এই কাজ করে না, সে অনুমতি নিয়ে সেখানে গিয়েছে। অনুমতি, হি ওয়াজ ডাইরেক্টেড, রাইট, ডাইরেক্টেড, নট অনুমতি না, হি ওয়াজ ডাইরেক্টেড। যাই হোক, আমরা একটু শেষ করতে চাই। আপনার কি শেষ মুহূর্তে কোনো 30 সেকেন্ডে কোনো বক্তব্য আছে কিনা? আমরা আপনাকে একটু অনলাইন থেকে মুক্ত করতে চাই, আপনার সাথে অনেকক্ষণ সময় নিয়েছি, কিছু বলবার আছে কিনা আর কিছু? আমি প্রথমে ধন্যবাদ দিচ্ছি যে আপনারা এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করতেছেন। আজকে আমি ভিকটিম, এটা যা হওয়ার হয়ে গেছে আমার, কিন্তু ভবিষ্যতে আর কোনো নাসির মাহমুদের বা আর কোনো সামাজিক কোনো ব্যক্তি এই ধরনের বিনা কারণে কোনো ঘটনার শিকার না হতে হয়, এর জন্য আপনাদের মিডিয়ার মাধ্যমে আমাদের সাবেক আইজিপি সাহেব রয়েছেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রয়েছেন, আপনারা আশা করি আরো শক্ত ভূমিকা রাখবেন যাতে করে এই ধরনের ঘটনাগুলো না ঘটে। বিশেষ করে একজন অপরাধীকে পুরোপুরি তার অপরাধ চিহ্নিত হওয়ার আগেই মিডিয়ার সামনে দেশবাসীর কাছে বড় আকারে তার সম্পর্কে যা খুশি তাই বলে দেওয়া। আমার বয়স আজকে প্রায় 64 পাড়ি দিচ্ছি, আমার জীবনে আমি কোনোদিন হাজত দেখিনি। আমি তো প্রায় 18 দিন হাজত খেটে আসলাম। কি কারণে? আমার জানা মতে আমার কোনো কারণ। আজকে পরিমণির ঘটনার জন্য কিন্তু আমার রিমান্ড ছিল মাত্র 5 দিন, আর ডিবি অফিসে আমাকে রাখা হয়েছে এই 7 আর আরো 2 দিন, 9 দিন। তো এগুলো কোনোটাই আমি মনে করি যে আমাদের বিচারিক ব্যবস্থা বা আমাদের আইন প্রয়োগকারী সংস্থার যে বিষয়, হয়তো কোনো কোনো ক্ষেত্রে আমার মনে হয় অপব্যবহার হচ্ছে। সেদিকে আমি একজন সচেতন নাগরিক হিসাবে আপনাদের কাছে আমি আবেদন রাখবো, নিবেদন রাখবো, এগুলো যাতে আর না হয়। আমি আমাদের সাবেক আইজিপি একেএম শহীদুল হক, আপনার কাছে যদি একটু এই প্রসঙ্গটা ঘুরেই আবার যদি আসি, আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন পরিমণির বাসায় রেড দেয়, তারপর তারা কিন্তু বলেছেন তার সাথে অনেক ব্যক্তির সখ্যতা রয়েছে, তারা অনেক কিছু দেখিয়েছেন, কিন্তু কাদের সাথে সখ্যতা, কী সখ্যতা সেটি কিন্তু খোলাসা করে বলেননি, বলতে চাননি। সেখানে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কি কোনো ধরনের যোগসূত্র আছে কিনা? তারা বলবে সুবিধা নিয়ে মামলা তো সময় মতো হলো, জি জি, মামলা তদন্ত করতে সময় লাগবে, তদন্ত করবে, তদন্ত ডিউরিং ইনভেস্টিগেশন অনেক সাক্ষী প্রমাণ পাবে, তারপর আসামিকে জিজ্ঞাসাবাদ করবে, অন্যান্য যারা আছে জিজ্ঞাসাবাদ করবে, তারপর তো সেগুলি আসবে। এখন সখ্যতা থাকা তো কোনো অপরাধ না। আচ্ছা, আপনি একটা নায়িকার সাথে আমরা যদি কোনো ফ্রেন্ডশিপ থাকে, এটাকে আমি কোন আইনের মধ্যে ফেলবো বলেন? কোন আইনের মধ্যে ফেলা যাবে?
পরিমাণে করা যাবে। যদি আপনি অনৈতিক কাজ করতেছে সেই করা অবস্থায় যদি আপনি ধরতে পারেন তাহলে হয়তো আমরা এটা আইনের মধ্যে ফেলে পড়বো। কিন্তু যার সাথে অনৈতিক কাজ করছেন তিনি যদি অভিযোগ না করেন, সে অভিযোগ না করলে ওই যে তখন পাবলিক নিউসেন্স যদি এরকম হয়, পাবলিক নিউসেন্স অনৈতিক কাজে আমরা 249 যেটা পেনাল করি সেইভাবে জোর করে এটা দেওয়া আর কি। কিন্তু এখন পরিবহনের সাথে যদি কেউ ফ্রেন্ডশিপ থাকে, সে যদি ওখানে গিয়ে ডিজে পার্টি করে, ড্যান্স করে, তার সাথে ছবি তোলে, যদি তাকে নিয়ে বিদেশে ঘুরে, এটা আমি কোনো অপরাধের মধ্যে তো কোনো আইনের মধ্যে পারবো না ভালোইতে। যদি আপনি আইনের প্রয়োগ বলেন পারবে না। আর যদি হয়রানি করতে চান, আইন শৃঙ্খলা বাহিনী পারে, আইও পারে, পেশায় পুষে কিছু দিয়ে হয়রানি করে কারো সেদিকে যাচ্ছে কিনা যে কিছু সেটা আমি বলতে পারবো না। এখন কারা জড়িত কারা কি জড়িত না, যেটি আপনি বলছিলেন যে মাত্র যে সেখানে আসলে কেউ যদি তার সাথে ফ্রেন্ডশিপ থাকে, তার সাথে বসে খায়, ডিজে পার্টি করে, সেটিতে তো তাদের ব্যক্তিগত ইস্যু বা কোনো অবজেকশন না থাকলে। কিন্তু এখানে তো বারবার পুলিশ বলছে এখানে অনেক রাঘব বোয়ালরা, অনেক সংসদ সদস্যরা বা অনেক ব্যবসায়ীরা জড়িত ছিল। তো সেই জড়িত থাকার ক্ষেত্রে এটি কি পুলিশের কোনো দিক বললেন এটা হয়রানি হবার কোনো রকম সংখ্যা থেকে যায় কি না? এখন যদি কেউ জড়িত থাকে ওই লোক তো হয়রানি হওয়ার সংখ্যা থাকবেই, তার নাম চলে আসে, যদি তার নামটা চলে আসে তো হয়রানি। এখন তিনি তো তার সঙ্গে এন্টারটেইনমেন্ট করেছেন, তিনি গিয়েছেন। হ্যাঁ, কাজে ওই এন্টারটেইনমেন্ট আমি কোনো আইনে ফেলতে পারবো না। ওই এন্টারটেইনমেন্ট যদি সে তার বাসায় ডিজে পার্টি অবস্থায় অথবা মদ খাওয়া অবস্থায় একসাথে পাওয়া যেত, তখন তাকে আসামি করে মামলা নেওয়া যেত। কিন্তু এখন যদি পরিমণি বলে ও আমার ফ্রেন্ড, ওর সাথে আমি ঘুরি, ও আমার কাছে আসতো, এই কথা ভিত্তিতে কারোর বিরুদ্ধে কোনো প্রসিকিউশন দেওয়া যাবে না, দেওয়ার কোনো সুযোগই নেই। 164 নিলে লাভ হবে না। 164 আদালতে বলবো আমার তার ফ্রেন্ড, এটা অপরাধ কি? কোন আইনে আমি তাকে অপরাধ বানাবো? কোন আইনে তাকে আমি প্রসিকিউট করবো? এত করা যাবে না। বলা হচ্ছে তাকে যে দুবাইতে নিয়ে 15 লাখ টাকার গাড়ি দিয়েছে, তাকে বুর্জ খলিফা হোটেলে রেখেছে, সেটাও কোনো আইনের ব্যত্যয় না। সেটা ওই সময় সাথে সাথে যদি ধরা হয়, একটা ছেলে একটা মেয়ে এক অবস্থায় এটা অবস্থায় আছে, ওইভাবে যদি হয় তখন এটা তাও আইনের মধ্যে পড়ে না। যদি সমঝোতা থাকলে, যদি কনসেন্ট থাকে, সেটা পড়ে না। তারপরে এটা আমরা অসামাজিক অনৈতিক এই কাজ দেখাই থাকি, আমরা এগুলি আইনে আনা যায়। কিন্তু এখন কবে কখন কি করছে না করছে, এই যখন দুই আইনে আপনি তাকে আইনের মধ্যে ফেলবেন, আমি তো মনে করি অনেকে তো আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে যে তাদের অনেকেরই হয়তো ব্যক্তিগত বন্ধু বান্ধব হবেই, কারণ তদন্ত করে তার নামটাও চলে আসে, তো সামাজিকভাবে তো সে ভিক্টিমাইজ হবে, সেই কারণে একটু শঙ্কার মধ্যে থাকি। তো এই ধরনের অনৈতিক কাজ না করেই ভালো। অনেকে আপনি এগুলি ঘাটলে দেখবেন যে বহুত লোকেরই আছে, এগুলি বলে লাভ নেই। তারপরেও এইগুলি একটা দায়িত্বশীল লোক যারা, তারা কোনো অনৈতিক কাজে সম্পৃক্ত হবে না, তো পারিবারিক লাইফ যাতে ডিস্টার্ব না হয়, তো ফ্যামিলির যাতে ঠিক থাকে, এগুলি হওয়া উচিত। কারণ এগুলি তো ধর্মে যেমন নিষেধ আছে, সামাজিকভাবে যেগুলি মানুষ পছন্দ করেন না, একজন দায়িত্বশীল ব্যক্তি, তার টাকা আছে, পয়সা শেষ হয়ে সে অনৈতিক কাজ করে বেড়াবে, তাও তো হওয়া উচিত না। একজন শিল্পী, তারও তো সেই দিকে যাওয়া উচিত না, তাই না? যে আবার একটু যদি একটু আমরা আলোচনা যদি একটু আসি, আমরা দেখেছি যে পরিমণির যিনি তদন্ত কর্মকর্তা, সেই তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছে তার সঙ্গে একটা ব্যক্তিগত বন্ধুত্ব হয়েছে। এখানে একটা কথা, যে মদ যেগুলি অ্যালকোহল রিকভারি করছে, এইগুলি যদি তদন্তে আসে যে এই অ্যালকোহলগুলি অমুকে সাপ্লাই দিছে, অমুকে এনেছে, সেই সাপ্লাই যে দিছে তাকে যদি সেটা সাক্ষী প্রমাণ পাওয়া যায়, তাহলে এই অ্যালকোহল মাদক আইনে তাকে পারবে প্রসিকিউট করতে, এছাড়া কিছু করতে হবে, এছাড়া কিছু পারবে না। আমি একটু যদি অ্যাড করি, দেখুন দুটা বিষয়। একটা হচ্ছে সামাজিকভাবে কিছু কাজ যেটা আমাদের সমাজ অ্যালাউ করে না, আমাদের মূল্যবোধ অ্যালাউ করে না। যেমন এখন লিভ টুগেদার কিন্তু খুব বেড়ে গেছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যদিও আমাদের দেশে আইন, কিন্তু আমরা কিন্তু পরকীয়া বেড়ে গেছে। তো এই যে একই সাথে আপনি লিভ টুগেদার করছেন, একই সাথে 2-3 জনের সাথে আপনি সম্পর্ক কন্টিনিউ করছেন, এগুলো কিন্তু সবই আমাদের সামাজিক যে মূল্যবোধ সেটার বিপক্ষে। কিন্তু আমাদের আইন কিন্তু বলছে না যে আপনি লিভ টুগেদার করতে পারবেন না, আমাদের আইন কিন্তু বলছে না কনসেনসুয়াল সেক্স আপনি করতে পারবেন না। আমাদের আইন বলছে কনসেন্টের বাইরে গিয়ে আপনি যখন কোনো সেক্স করবেন সেটা রেপ হবে। সো ওই জায়গায় কিন্তু তখন সেটা অপরাধ। এখন আমার সাথে বন্ধুত্ব আছে, খুবই ভালো কথা, সে হয়তো আপনার আইন পেশায় নিয়োজিত, অথবা সে একজন ল এনফোর্সমেন্ট এজেন্সির, কোনো সমস্যা না, বন্ধুত্ব থাকতেই পারে। কিন্তু এই বন্ধুত্বতার কারণে আমি যদি ইনভেস্টিগেশনকে প্রভাবিত করার চেষ্টা করি, তখন কিন্তু এটা অপরাধ হয়ে যাচ্ছে। আপনি অ্যাজ অ্যান ইনভেস্টিগেশন অফিসার, আপনি বাদীর হয়ে আপনি কখনোই একটি মামলাকে প্ররোচিত করতে পারেন না, বা হয়তো বাদীর হয়ে আপনি আসামি যে অভিযুক্ত যে তার বিরুদ্ধে চার্জশিটও দিতে পারেন না, তখন কিন্তু এটা তার প্রফেশনাল কমিটমেন্টের বাইরে গিয়ে এটা আইনে পড়ছে।
এবং উনি যেটা বললেন যে হ্যাঁ অ্যালকোহল অথবা ইয়াবা কেউ সাপ্লাই দিয়েছে এবং পরিমণি ধরে নিচ্ছি পরিমণি সেটা বিক্রি করছে অথবা সেটা সেবনে সাহায্য করছে, সেই ক্ষেত্রে বা নিজে সেবন করছে, তখনও কিন্তু এটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আন্ডারে একটা অপরাধ। কিন্তু আপনি যে বললেন যে যদি সম্মতির ভিত্তিতে কারোর সাথে দৈহিক সম্পর্ক হয় তাহলে সেই ক্ষেত্রে এখানে আইনের কোনো ভাবে বাধা দেবার বা কোনো স্কোপ নাই, যদিও সাবেক আইজিপি মহোদয় বললেন যদি সামাজিক নুইসেন্স হয়তো হয় এটা একটা মামলা হয়তো হতে পারে। সেটা সামাজিক নুইসেন্সে আপনি কনসেনসুয়াল মানে সেক্স করেছেন কেন, আপনি যৌন সঙ্গম করেছেন কেন, সেটার জন্য কিন্তু আপনি মামলা করতে পারবেন না। কিন্তু আমরা দেখি আমাদের সমাজে কিন্তু অহরহ এই ঘটনাটা ঘটছে যে আপনি তার সাথে নারীটির সাথে সম্পর্ক রাখলেন, একটা সময় যখন ব্যত্যয় ঘটলো 2 বছর 3 বছর 6 মাস পর আপনি কি অভিযোগ করলেন আপনাকে জোর করে আপনাকে রেপ করা হয়েছে, জোর করে আপনাকে চাকরির প্রলোভন দেখে আপনাকে এটা করা সেটা করাচ্ছে, তো ওই জায়গাটাকে আপনি কিভাবে দেখবেন? প্রথমে একই সাথে থাকলো, খাইলো, ঘুরলো, ফিরলো, কোথায় যখন একটা ঘাটতি হয়ে যাওয়ার পরে যখন অভিযোগটা হয়, কোথাও যদি একটা ঘাটতি হয়ে যাওয়ার পরে অভিযোগটি হয়, মিথ্যা অভিযোগ হয়, তাহলে এটি একটা অপরাধ করেছে মেয়েটি। কিন্তু ধরুন মেয়েটির সাথে যৌন সঙ্গম করতে গিয়েছে এবং তখন মেয়েটি বলল যে না আমি করব না, তখন জোরপূর্বক করতে গিয়েছে, তখনও কিন্তু এটি একটি রেপের মামলা হবে। হয়তো সেই পুরুষটির সাথে সে হাজারো বার যৌন সঙ্গম করেছে আগে, কিন্তু একটি কোর্সের সময় সে যদি বলে যে না আমি এখন করব না এবং তখন বাধ্য করা হয়, তখন কিন্তু এটা রেপ হবে। কিন্তু আপনি যেটা বলছিলেন যে যদি আমি মিথ্যা কথা বলি বা একটা কিছু ঘাটতি পড়লো, আমি তাকে রেপের মামলা দিয়ে, খুব সহজ নারী নির্যাতনের মামলা দিয়ে, এবং আপনি তো নিশ্চয়ই জানেন প্রায় অলমোস্ট 90% মামলায় কিন্তু ভুয়া মামলা হয়, নন বেইলেবল। দেখেন একজন দেখা যাচ্ছে যে মামলা করলো তো বেল হবে না, হ্যাঁ নন বেইলেবল অফেন্স। এখানে এই যে ফ্যাক্টর আছে, যদি একটা 18 বছর নিচে হয় তাহলে সে যদি কনসেন্টও দেয়, ওই কনসেন্টের ভ্যালিডিটি নাই, ওটা রেপ হবে। 18 বছরের নিচে হলে, 18 বছরের উপরে হলে আমি যতটুকু 13 বছর, মানে ওই যে 18 বছর। আর যদি আপনার ওই একটা মেয়েকে সে প্রলোভন দিল যে তার প্রেম করছে, তাকে বিয়ে করবে, বিয়ে করে তাকে যদি এরকম করে তাকে ইউজ করে, তারপর যদি সে না করে, তাহলে এটা প্রতারণা মামলা নিতে পারি আমরা, প্রতারণা করে আনা মানে 420 তে। কিন্তু সেক্ষেত্রে মেয়েটি যদি আমরা ক্ষেত্রে করি, অনেক সময় মেয়েটাকে এত আশা ব্যবসা দিয়ে ইউজ করে তারপর তুমি চলে যাবা, তো সে তো ঠিক না। তাহলে অন্য আইন পেশা ঠেসে আমার কাছে যত অভিযোগ আছে আমি সেগুলি আমলে না। সেক্ষেত্রে আমরা কি দেখেছি, যেমন পিয়াসার ক্ষেত্রে আমরা কি দেখেছি, যখন রেইনটি হোটেলে ঘটনা ঘটলো, পিয়াসার সুবিধা নিল, সুবিধা নেওয়া শেষ হয়ে গেল, তখন রেইনটি হোটেলের মালিকের ছেলের বিরুদ্ধে সে মামলা করে দিল। তো সেটিও তার আরেকটা অবস্থান দেখতে পাচ্ছি আমরা। এটা প্রতারণা, এটা পুরোটাই প্রতারণা। হ্যাঁ, সেটা ডিউরিং প্রথম তো মামলা নিতে হয়, না নিলে তো কথা ওঠে, মামলা নেয় না। ডিউরিং ইনভেস্টিগেশন যদি সাক্ষী প্রমাণ না পায় তাহলে তোর ফাইনাল রিপোর্ট দিবে এবং যে মিথ্যা অভিযোগ করছে তার বিরুদ্ধে প্রসিকিউশন দেওয়ার সুযোগ থাকে। কিন্তু সেই মামলা নেওয়ার পরপরই কিন্তু যিনি অভিযুক্ত তাকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে এবং তিনি কিন্তু নন বেইলেবল। সেটা বললাম যে আমরা মিডিয়ার ট্রায়াল হয়ে যায়, মিডিয়া মানে জনগণের জনমত তৈরি করে, তখন পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী একটা চাপের মধ্যে থাকে, মোরাল একটা মেন্টাল পেশায় থাকে। এই পেশা গ্রুপের কারণে মনে করছে যে আমরা মামলা নেওয়া নেই, তারপর তদন্ত করে আমরা দেখবো, যা পাই দেখবো। এটা হলো শর্টকাট বিষয় আর কি। সেই কারণের জন্যই এই ঘটনা ঘটছে। আমরা এই যে দেখেন, আমরা এই পরিমণি বলি বা পিয়াসা বলি বা মৌ বলি বা আপনি হেলেনা জাহাঙ্গীরের কথাই বললেন, আমরা কিন্তু দেখি যে বড় বড় অপরাধগুলি ঢাকা পড়ে যায় মদের বোতলের সামনে। তো যেটি সাবেক আইজিপি মহোদয় বললেন, এতে কত বড় একটা মামলা হতে পারে। আপনার যদি লাইসেন্স থাকে আপনি খেতে পারেন, বা আপনি সেই খাবার ক্ষেত্রে কতখানি বাধা দিতে পারবেন। আজকে বাংলাদেশে কিন্তু অনেক ক্লাব রয়েছে, তো আমরা বড় করে কিন্তু সেগুলিকে ফলো করে দেখাই। এর কারণটা কি, বা এটাতে আসলে আমাদের মূল অভিযোগটা ঢাকা পড়ে যায় কিনা? এর একটি বড় কারণ হচ্ছে যারা আসলে পিছনের গডফাদার, এরা কিন্তু ক্ষমতার কাঠামোর ভিতরের মানুষ, হয়তো রাজনৈতিক ক্ষমতার কাঠামোর ভিতরে, অথবা অর্থনৈতিক অথবা সামাজিক ক্ষমতা। এবং এই ক্ষমতার কাঠামোর ভিতরে যারা থাকে তারা কোনো কোনো সময় আমরা দেখেছি ল এনফোর্সমেন্ট এজেন্সিকেও কিন্তু মিসইউজ করে, তারা কিন্তু ব্যবহার করে, এবং তারা ব্যবহার করে তাদের স্বার্থ সিদ্ধি করে। এবং অনেক সময় দেখবেন এক একটি মামলা কিন্তু বছরের পর বছর ঝুলতে থাকে, কারণ যেহেতু যে ক্ষমতার কাঠামোর ভিতরে মানুষ, তারা কোনো না কোনোভাবে জুডিশিয়াল অফিসার এবং কোর্ট পুলিশকে হাতের তালুতে নিয়ে হাঁটে, এরকম কথাবার্তাও কিন্তু আমাদের এই ক্ষমতার কাঠামোর ভিতরের মানুষরা অনেক সময় বলে থাকে। সো যারা আসলে ভিকটিম, আমরা যদি খুব সাদা চোখে দেখি, যারা ভিকটিম বা যারা ভিকটিমাইজড হয়, তখন তাদের কিন্তু এই অপেক্ষা করা ছাড়া আর কোনো সুযোগ থাকে না। এবং এই ঘটনাটাই যদি আমরা দেখি, মডেলদের ঘটনায় যদি দেখি, অবশ্যই পিছনে কেউ না কেউ আছে যারা ড্রাগসগুলো আনছে, কারণ ড্রাগস কিন্তু একটা অর্গানাইজড ক্রাইম।
অবশ্যই পরিমণি এটা দোকান থেকে কিনে নেয়, অবশ্যই এটা সে অর্ডার করে বা পার্সেলে সে আনে নাই, কারণ এত বিষয় এতগুলো জিনিস আপনি বলছেন যে মদের বোর্ডে সাজাচ্ছে, অবশ্যই এটা অর্গানাইজড ক্রাইম। কোনো না কোনো পেট্রোনাইজার পিছনে অবশ্যই আছে, কোনো না কোনো ইন্ধনদাতা পিছনে অবশ্যই আছে। তবে অবশ্যই আমি মনে করি যে যারা ড্রাগস রিলেটেড যদি মামলা হয় তাহলে আপনি তাদেরকে কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন বা ধরতে পারবেন। তাদেরকে তো আমরা পাই না, আমরা তো পাই যে যারা এই ফ্রন্ট লাইনে থাকে তাদেরকে দেখতে পাচ্ছি। আমি খুব রিসেন্টলি গতকালই মনে হয় একজন উচ্চপদস্থ কর্মকর্তার কথা শুনছিলাম, তারা কিন্তু গডফাদারতে ধরার তারা একটা তালিকা তৈরি করেছেন। তো আশা করছি আমি যে খুব শীঘ্রই আমরা এরকম গডফাদারতে দেখতে পারবো। এবং যারা আইনের সময় আছে, আপনি অস্ত্র এবং মাদক এটা আপনি পজেশনে না পেলে মামলা নেওয়া যায় না। আচ্ছা আচ্ছা, আপনি পজেশনে পাইতে হবে, আপনি পজেশনে অস্ত্র পাই তাহলে মামলা হবে, আপনি পজেশন যদি আমি অ্যালকোহল বা মাদক পাই তাহলে মামলা হবে, কিন্তু অন্যভাবে নিতে পারবো না। তুমি তাহলে পরিমণি তো বাসায় পেয়েছে, তার বডি থেকে তো পায় না, সেটা কি তার বাসা থেকে পাইছে, বাসায় তো পজেশন নেই। তো বাসা যদি সে বলে যে, যেমন বলা হচ্ছে তার লয়ার বলছেন যে তার সেখানে বোতলগুলি সব খালি ছিল, তাহলে সে কে ঢুকাই দিয়ে আসলো, সেটা আইনের কাছে কিভাবে প্রমাণ করবে? সিজার লিস্ট হয়েছে, তো সিজার লিস্টটা প্রপারলি হয়েছে না, মানে সিজার লিস্টটা হয়ে গেলে তো আর সে কথা বললে এটা টিকবে না, সিজার লিস্টে সাক্ষী আছে। তো সুতরাং যে এটা লয়ার বললেও সেখানে মানে সিজার লিস্ট যদি প্রপারলি হয়ে থাকে তাহলে লয়ার বললে হবে না, তাদের কিছু বলবে। আমরা একেবারে শেষের দিকে আসছি। আমরা যে আমাদের যেটি আমরা খানিক আগে আলোচনা করছিলাম, যিনি কোনো অভিযোগের তদন্তকারী কর্মকর্তা থাকেন তাকে তো আসলে সাবধানতার সাথে খুব কাজ করতে, অত্যন্ত সেন্সিটিভ বিষয় করতে হয়। কিন্তু আমরা সর্বশেষ যেটা পরিমণি ঘটনা দেখেছি যে সাকলাইন সাহেবের যে ঘটনাটি ঘটেছে, তো এই বিষয়টা আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করে কিনা, বা এই মামলাটারই ভবিষ্যৎ যখন রিপোর্ট দিতে যাবে তখন জনগণের ট্রাস্ট কোনোভাবে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয় কিনা, নষ্ট হবে কিনা, এই বিষয়ে আপনার উপদেশ কী রয়েছে? না, এই ব্যবসাটা আসলে একটু আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ তো একটা বিব্রত অবস্থার মধ্যেই আছে। যদি যেগুলি মিডিয়াতে আসছে, 71 টিভিতে যেটা প্রচার করছে, যদি এই ঘটনা সত্য হয় তাহলে তো ছেলেটা অবশ্যই অসদাচরণ করছে এবং গভর্নমেন্ট সার্ভেন্ট কন্ট্রাক্টগুলির পরিপন্থী কাজ করছে। তাকে তো সেই জবাবদিহিতে আনতে হবে, তদন্ত হবে, বিচার হবে, যা হবে হবে। কিন্তু কোনো দায়িত্বশীল অফিসার, সে বিসিএস অফিসার, তার তো বুদ্ধিমত্তা থাকা উচিত। এমন কিছু তার করা উচিত হয় নাই যেটা নিয়ে সেও নিজে বিপদে পড়বে, সে নিজেও বিপদে পড়ছে, তাই না? কাজে এই ধরনের হয়, তারা মানে ভুল পথে পরিচালিত হয়, আবেগের কারণে হোক বা মোহের কারণে, যেভাবে হোক ভুল পথে পরিচালিত হয় এবং সেটা ভিকটিম সে নিজেই হয়। তো এইগুলি যাতে না হয় সেই জন্য আমাদের অনুরোধ থাকবে। আর সবাই তো এরকম হয়ও না। এখন তার ক্ষেত্রে যেটা হয়েছে এটা অবশ্যই এটা একটা দুঃখজনক এবং তার জন্য সেটা তাকে পরিণতি ভোগ করতে হবে। জি, আপনার বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, আসলে মানুষের জনগণের ট্রাস্ট নষ্ট হবে কিনা এতে, যে আমি মনে করি খুব বেশি হওয়ার সুযোগ নেই। কারণ অনেক ভালো ভালো জায়গায় কিন্তু আমরা দেখেছি পুলিশ খুব দক্ষতার সাথে চার্জশিট দিয়েছে বা ফাইনাল রিপোর্ট দিয়েছে। অবশ্যই এই ঘটনাটিতে আমার মনে হয় জনগণের দৃষ্টি খুব প্রখর আছে, যেহেতু একটা হাই প্রোফাইল কেস। সেহেতু অবশ্যই আমি জানি না আপনারা এটা দেখেছেন কিনা, ডিবি থেকে তাকে মনে সরিয়ে দেওয়া হচ্ছে, এরকম একটি ঘটনা। সে তো তদন্তকারী অফিসার না, সে সুপারভাইজিং অফিসার, তদন্তকারী অফিসার তো কোনো ইন্সপেক্টর হবে। জি জি, হ্যাঁ, রাইট, ইনভেস্টিগেশন অফিসার না, তিনি তদন্ত সুপারভিশন অফিসার। তো যেটা হচ্ছে যে যেহেতু ঘটনাটি একটা হাই প্রোফাইল কেস, আমার ধারণা সবাই এটা ফলো আপ করবে এবং তাকে যদি একটি প্রপার এটিকেট বা কন্ডাক্ট রুল যেহেতু সে ভঙ্গ করেছে, সেটারও শাস্তি তার পাওয়া উচিত যদি আন্ডার ইনভেস্টিগেশনটা প্রমাণিত হয়, অবশ্যই প্রমাণিত হয় তারপর। এবং একই সাথে আমি মনে করি যে জনগণ মনে হয় এখনও ওই সামান্য একটি ঘটনাতে এত বড় একটা মানে ল এনফোর্সমেন্ট এজেন্সির উপরে বিশ্বাস ভঙ্গ বা পাবলিক ট্রাস্টের জায়গাটি প্রশ্নবিদ্ধ এখনও হবে না। কারণ এটা কিন্তু পুরো পুলিশ অফিসারদের এটা প্রেজেন্টেশন না, এটা রিপ্রেজেন্টেশন না, এটা একজন ব্যক্তিগত দায়। সুতরাং এই জায়গাটা আমার মনে হয় এখনো রিফর্মের সুযোগ আছে। জি, আমরা আসলে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম যেটি দেখেছি, একটা সর্বশেষ আলোচনা যে সংক্ষেপে বলেন, এই যে পরিমণির ঘটনা বলি বা পিয়াসার ঘটনা বলি, এগুলি কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিজস্ব কোনো রকম নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্বের কারণের জন্য এগুলি ঘটছে কিনা, যেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি? না না, দ্বন্দ্ব সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু অংশ জায়গায় করে আর কি। তো এইগুলি অংশ জায়গায় তো এগুলি কোনো ভিত্তি নেই, যার মতো সেটা করে। কাজেই ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যারা সোশ্যাল মিডিয়া তো সবাই ইউজও করে না, আমাদের 16 কোটি মানুষের মধ্যে কয়জন এটা ইউজ করে। কারণ সোশ্যাল মিডিয়া যে কথাগুলি বলছে, এতে আইন শৃঙ্খলা বাহিনীর তো প্রশ্নে ওঠে না, দ্বন্দ্বের কী হলো এখানে?
এখানে দ্বন্দ্ব কিছু নেই, এখানে তো গোয়েন্দা সংস্থার তথ্য উপত্য সবগুলি নিয়ে তারপর অভিযান হয়েছে, অভিযানগুলি তো সাথে মিডিয়াও নিয়ে গেছে, তাই না? তাই এতে তো স্বচ্ছতা আছে, কাজে এখানে তো আর দ্বন্দ্বের কোনো কারণ নেই। পরিমণিকে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর দ্বন্দ্বের কী কারণ থাকবে? কাজে যারা লেখে সোশ্যাল মিডিয়াতে এটা ঠিক লেখে না। ওই আমি গত পরশুদিন এটা সোশ্যাল মিডিয়াতে দেখলাম ফেসবুকে যে আমাদের একজন সাবেক মন্ত্রী মারা গেছে। তাই বললাম মেইন স্ট্রিমে মিডিয়াতে নাই আর সোশ্যাল মিডিয়াতে আছে, তো এটা কেমন কথা? একদম ডাহা মিথ্যা কথা, আসলে মারা যায়নি। তো এরকম ওরা তো অনেক উল্টাপাল্টা আমি যাবি লেখে মনে করে। তাহলে এটা আসলে আমরা নিশ্চিত করে বলতে আমরা মেইন স্ট্রিম মিডিয়া তো দায়বদ্ধতা আছে, তারা একটা কিছু যদি প্রচার করে কিন্তু সেটা যদি মিথ্যা হয় জবাবদিহি করতে হয়, আর ওদের তো তাই নাই, কিন্তু ওরা যা ইচ্ছে তাই করে। সোশ্যাল মিডিয়া সব ক্ষেত্রে বিশ্বাস করাও ঠিক না। জি, আবার শেষ করতে চাচ্ছি। জি সেটাই, যে সোশ্যাল মিডিয়াতে আসলে আমরা বেশিরভাগ অপিনিয়ন দিই, কোনো সঠিক তথ্য যদি আপনার যাচাই করতে হয় সেটা কিন্তু আসলে মেইন স্ট্রিম মিডিয়ার উপরে আমাদের রিলাই করতে হয় একটা বিষয়। আর যেই ঘটনাগুলো আমার ধারণা মিডিয়াতে এসছে, আমরা দেখতে পাচ্ছি ল এনফোর্সিং এজেন্সি তারাও খুব সরব। আমি চাই যে প্রপার ইনভেস্টিগেশনটা হোক, এখানে ক্ষমতার কাঠামোর ভিতরে কেউ যাতে কোনোভাবে এই আইন এই আইনের যে নিজস্ব গতি সেটাতে যেন পথরোধ না করে। এবং যতক্ষণ পর্যন্ত আপনি মানুষের আস্থা অর্জন করতে চান তখন অবশ্যই যদি প্রপার ইনভেস্টিগেশন হয়, ইফেক্টিভ ইনভেস্টিগেশন হয়, তাহলে আমার মনে হয় যারা আসলে এই অপরাধের অন্তরালে রয়েছে, পিছনে রয়েছে গডফাদার, তারাও আসলে শঙ্কা করেন কিনা এটার যে ঠিকমতো তদন্ত হবে কি হবে না? আপনার খানিকটা শঙ্কা তো আছেই, কারণ আমরা অনেক মামলায় দেখেছি যে বছরের পর বছর কিন্তু মামলার রায় আসেনি, চার্জশিট দেওয়া হয়নি, 17 বার 50 বার করেও চার্জশিট আপনার দেওয়ার তারিখ পিছিয়েছে। কিছুটা শঙ্কা আছে, তবে একই সাথে আমি মনে করি যেহেতু আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি, র্যাব, ডিবি, সিআইডি সবাই মোটামুটি খুব শক্ত অবস্থান নিয়েছে এই ধরনের মাদক দ্রব্যের এগেইনস্টে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি তো 2018 সালেই একদম যুদ্ধ ঘোষণা করেছেন মাদক দ্রব্যের এগেইনস্টে। সুতরাং আমার ধারণা পিছনে যারা গডফাদার আছেন, প্রায় 9 শতাধিক গডফাদারের নাম আমরা প্রায় বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি, তো তারা হয়তো আস্তে আস্তে বের হয়ে আসবেন। জি, আমরা একেবারে শেষ প্রান্তে আজকে যারা টেলিভিশন দেখলেন, আমাদের যারা তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা রয়েছেন বা যারা অভিভাবকরা রয়েছেন, সবার জন্য এই সকল ঘটনাগুলি এড়িয়ে চলবার ক্ষেত্রে আপনার পরামর্শ কি রয়েছে? না, আমার পরামর্শ এটাই, সবাই যেন নীতি নৈতিকতা অনুসরণ করে চলে। বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন, তারা ওই সোশ্যাল মিডিয়াতে বেশি ইউজ করে, তারা যেন সোশ্যাল মিডিয়াতে এমন কোনো অনৈতিক কিছু না ছড়ায় এবং কোনো গুজব যেগুলি ছড়ানো হয় সেগুলি যেন দেখেই বিশ্বাস না করে এবং সেগুলো প্রচার না করে। সবাই যাতে দায়িত্বশীল হয় এবং যার যার পেশায় যারা আছেন সবাই যাতে নিজের পেশার ভাবমূর্তি রক্ষার জন্য সতর্কভাবে চলেন। প্রত্যেকটা নাগরিক যদি ধর্মীয়, সামাজিক মূল্যবোধ এইগুলি রক্ষা করে চলে, তাহলে সমাজে এই যে যত অনাচার, অন্যায় বা অবিচার হচ্ছে এগুলি থেকে পরিত্রাণ পাওয়ার সুযোগ থাকবে। প্রত্যেকটা ব্যক্তিকে পরিবার থেকে শিক্ষা গ্রহণ করে তাকে মূল্যবোধ ধারণ করে নীতি নৈতিকতা অবলম্বন করে তাকে চলতে হবে। শুধুমাত্র লেখাপড়া করলাম, আমি ডিগ্রি নিলাম, GPA 5 পেলাম, কিন্তু আমার মানুষ হইলাম না, তাহলে তো ওই শিক্ষাধিকার লাভ নেই। কাজের শিক্ষাধিকারের সাথে আপনাকে মানুষ হতে হবে। মানুষ হতে হলে এই সামাজিক, ধর্মীয়, নৈতিক মূল্যবোধগুলি সমন্ত রাখতে হবে। জি প্রিয় দর্শক, আসলে আমরা যে আলোচনা করলাম সেই আলোচনাগুলি আমাদের সামাজিক যে অবক্ষয়, সে অবক্ষয়কেই কেন্দ্র করেই কিন্তু আমরা আলোচনাগুলি করেছি এবং এই আলোচনার প্রেক্ষাপটে আমরা সম্প্রতি বেশ কয়েকটি ঘটে যাওয়া ঘটনাগুলিকে নিয়ে আমরা আজকে আমাদের দুজন অতিথিকে নানা প্রশ্নের মাধ্যমে দর্শকদের জানাবার চেষ্টা করেছি। সর্বশেষ আমাদের দুজন অতিথি যেটি বললেন সেটি হচ্ছে আসলে প্রত্যেকটা ঘটনাটার নির্মোহ বিচার হওয়া দরকার এবং দৃশ্যমান বিচার হওয়া দরকার, যেটি ফারজানা আপা বলেছেন। একই সাথে আমরা দেখেছি যে আমাদের সাবেক আইজিপি AK-M শহীদুল হক সাহেব তিনিও বলেছেন সেটি হচ্ছে যে আমাদের সমাজ কাঠামোর মধ্যে পরিবার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং আমাদেরকে শুধুমাত্র GPA 5 পেলেই চলবে না, আমাদেরকে আমাদের যে নৈতিক মূল্যবোধ সেই মূল্যবোধ জাগ্রত করতে হবে। প্রিয় দর্শক, আমরা আমাদের যে আজকের মুক্তমতের আলোচনা এখানেই শেষ করছি। নিশ্চয়ই আবার আগামীকাল আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন এই প্রত্যাশা করে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। খোদা হাফেজ।